আমার নাম প্রিন্স, আমি ঢাকায় থাকি। জ্ঞান হবার পর থেকে আমার জীবনে কোনোদিনও আমি নদী পথে যাতায়াত করিনি। আমার দাদা বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। আমি যখন খুব ছোট ছিলাম তখন কয়েকবার সেখানে গিয়েছি, কিন্তু বড় হবার পর আমি কখনো আমার দাদার বাড়ি যাইনি। হঠাৎ একদিন বিকেল বেলা খবর আসে আমার দাদা মারা গেছে। আমি তাই সবাইকেই যেতে হবে। বাবা মা আমাকেও যাওয়ার জন্য বলে, আমি না করতে পারি না। আমারও মনে হচ্ছিল শেষবারের মতো দাদাকে দেখে আসি, তাই সবাই মিলে রওনা দিলাম। আমার বন্ধু জয়ও এলো আমাদের সাথে। আমরা ঢাকা থেকে বাসে করে মাওয়া ঘাট পর্যন্ত এলাম। সেখান থেকে ফেরি নিয়ে নদী পার হয়ে শরীয়তপুর যেতে হবে। কিন্তু মাওয়া এসে দেখি সবে মাত্র ফেরি ছেড়ে চলে গেছে। ফিরে আসতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছতে হবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা বাস থেকে নেমে অনেক খোঁজে একটা ট্রলার ভাড়া করি এবং ট্রলারে করে রওনা দিই। বাবা মা সবাই ট্রলারের ভেতরে গিয়ে বসলো। আমি আর জয় ট্রলারের ছাদের উপরে উঠে বসলাম নদীর দৃশ্য উপভোগ করার জন্য। রাত তখন 7:30 কি 8টার মতো বাজে। আমরা নদীর ঠিক মাঝখান দিয়ে যাচ্ছি। চাঁদের আলোয় নদীর ওপাশের গ্রামগুলো আবছা আবছা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার কারণে ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। জয় পকেট থেকে একটা সিগারেট বের করলো, আমাকে বলল খাওয়ার জন্য। আমি ওকে বারণ করলাম, কারণ নিচে বাবা মা বসে আছে, কোনোভাবে বুঝতে পারলে কি খারাপটাই না ভাববে। কিন্তু ও আমার কথা শুনলো না। আমি রেগে গিয়ে ওর থেকে দূরে সরে গিয়ে এক পাশে বসলাম। জয় একটানা সিগারেট টেনে চলেছে। আমি একা একা নদীর পানিগুলো দেখছিলাম। হঠাৎ করে মনে হলো আমি নিচে কিছু একটা দেখলাম। একটা মানুষের মাথা পানিতে ভাসছে। মনের ভুল ভেবে তেমন গুরুত্ব দিলাম না, কিন্তু আবার নিচে তাকাতেই দেখি সেখানে একটা নয়, অসংখ্য মানুষের মাথা পানিতে ভাসছে। নারী, পুরুষ, শিশু, সবারই মাথা। এবার আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি ব্যাপারটা জয়কে দেখানোর জন্য ওর কাছে ছুটে গেলাম আর ওকে ডেকে সেখানে নিয়ে এলাম। কিন্তু সেখানে গিয়ে আর সেই মাথাগুলো দেখতে পেলাম না। জয় আমাকে বিদ্রুপ করতে করতে ওর জায়গায় চলে গেল। আমি আবার একা বসে রইলাম। ঠিক একই ঘটনা আমার সাথে আবারও ঘটল। আমি জয়কে ব্যাপারটা আবারও জানালাম, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করলো না। আমি বললাম আমি আর এখানে থাকবো না, চল নিচে যাই। জয় বলল ঠিক আছে তুই যা, আমি সিগারেট শেষ করে আসছি। আমি সেখান থেকে নিচে চলে গেলাম। আমি বাবা মার সাথে বসে গল্প করছি, এমন সময় মনে হলো উপর থেকে ঝপ করে পানিতে কিছু একটা পড়লো। ছাদের উপর তাকাতেই দেখি সেখানে জয় নেই। বুঝলাম জয় পানিতে পড়ে গেছে। ট্রলারের মাঝে শব্দটা পেয়ে ইতিমধ্যেই ট্রলারের ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। আমিও জয় কেউই সাঁতার জানি না। মাঝির সাথে সাথে নদীতে লাফিয়ে পড়লো। আমাদের চিৎকার চেঁচামেচি, পাশ থেকে কয়েকটা জেলে নৌকা নিয়ে ছুটে এলো। এরপর সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পর জয়কে পানি থেকে তোলা হলো। জয়ের পেটে অনেকখানি পানি তখন ঢুকে গেছে। যখন ওর কোনো জ্ঞান ছিল না। আমরা পরে পৌঁছলাম। বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর কয়েকজন মিলে জয়কে একটা হাসপাতালে নিয়ে গেলাম। জয়ের পেট থেকে পানি বের করা হলো, কিন্তু সারা রাত জয়ের কোনো জ্ঞান ফিরল না। ডাক্তার বলেছে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আমার ভীষণ চিন্তা হচ্ছিল। পরদিন সকালে জয়ের জ্ঞান ফিরে এলো। পরে ওর পানিতে উড়ে যাওয়ার ঘটনা শুনতে পেলাম। ওর বক্তব্য ছিল এইরকম, তো নিচে চলে যাবার পর আমি যখন একা বসে আছি, ঠিক তখনই আমি নিচে কতগুলো মাথা ভাসতে দেখতে পাই। আমি উঠে দৌড় দিতে আমার মনে হলো কেউ একজন আমাকে জোরে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। জয়ের এই বক্তব্যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এই ঘটনা আমাদের দুজনের সাথেই ঘটলো। সেদিন ওই মাঝে আর জেলেগুলো না থাকলে কি হতো আমি কল্পনা করতে পারছি না। পরে অনেকের কাছে শুনতে পেলাম নদীর ওই জায়গায় মাত্র কয়েকদিন আগেই একটা লঞ্চ ডুবি হয়েছিল, আর তাতে নারী, পুরুষ, শিশু সহ অনেক লোক মারা গিয়েছিল। ওই লঞ্চ ডুবির ঘটনাটা নাকি টিভি পত্রিকাতেও দিয়েছিল। এরপর দাদার দাফন কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমি কিছুদিন পরে ঢাকায় চলে আসি, তবে রাতে নয়, দিনে। এই ঘটনাটি 5 জানুয়ারি 2018 সালের ঘটে যাওয়া ঘটনা, খুব বেশি দিন আগের নয়। ঘটনাটি যেদিন ঘটে সেদিন এই রাফতিউল ইসলাম ভাইয়া উনি ওনার বন্ধুবান্ধব সহ একটি সাংগঠনিক প্রোগ্রামে ছিলেন। রাত প্রায় 8টার দিকে ওনার ফোনে ওনার আম্মু ফোন করেন এবং বলেন শ্রাবণ চাচ্চুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রাবণ চাচুর বাড়ি কিন্তু ওনাদের বাড়ির একদম পাশেই। চাচ্চু নাকি সকালে ঘর থেকে বের হয়েছেন,
এবং সন্ধ্যায় খবর এসেছে তিনি নাকি গোমতী নদীতে পড়ে গেছেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, তিনি যেটি আমাকে বলেছেন যে এই শ্রাবণ চাচ্ছু উনি প্রায় সময় নেশাগ্রস্ত থাকতেন এবং মাতাল অবস্থায় রাস্তায় পড়ে থাকতেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে। খবর পাওয়ার সাথে সাথে রাফতিউল ইসলাম ভাইয়া উনি বাসায় গেলেন এবং শুনলেন যে নদীর এক মাঝি বলেছে চাচ্চু নাকি সারাদিন নদীর পাড়ে একটি গাছের উপর বসেছিল এবং তার শরীরে তেমন কোনো কাপড় চোপড় ছিল না। একটা সময় তাকে নদীতেও দেখা গেছে, এরপর তাকে আর কোথাও দেখা যায়নি। সবাই আশেপাশে খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। ওনারা সবাই ভাবলেন যে এমন অনেক সময় গেছে যে উনি নেশা করে রাস্তায় পড়েছিলেন, পরদিন আবার সুস্থ হয়ে বাসায় পড়ে এসেছেন বা কেউ তাকে বাসায় দিয়ে গেছে। এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল ওই পরিবার এবং তাদের আত্মীয় স্বজনের কাছে। এই বিষয়টি শুরুর দিকে স্বাভাবিকভাবেই সবাই নিয়েছিলেন, কিন্তু শ্রাবণ চাচ্চুর মা কোনোভাবেই বিষয়টিকে নর্মাল হিসেবে নিতে পারছেন না। কারণ আসলে মায়ের মন তো, মা কিন্তু সন্তানের যদি কোনো বিপদ আপদ হয়, আল্লাহর হয়তো একটা ক্ষুদ্রত্ব অবশ্যই আছে যে মা কিন্তু বুঝতে পারেন, আল্লাহ সেই ক্ষমতা তাদেরকে হয়তো বা দিয়েছেন। তো ওনার মায়ের মন খুব খারাপ, খুব উচ্চাটন অবস্থা, খুব অস্থির অবস্থা। কি হয়েছে তার ছেলের, আগে তো কখনো এরকমটা তার মনে হয়নি। তো যেহেতু তিনি বিষয়টিকে নর্মালভাবে নিতে পারছিলেন না, তাই শ্রাবণ চাচ্চুর মায়ের জোরাজুরিতেই শেষ পর্যন্ত রাত 11টার পরে এই গোমতী নদীতে লোক নামানো হয়, ঠিক যেখানে তাকে দেখা গিয়েছিল। প্রায় 10 থেকে 12 জন লোক নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও শ্রাবণ চাচ্চুর হদিস পাওয়া যায় না। ঘন্টা 3-4 এরকম খোঁজাখুঁজি করার পর সবাই হতাশ হয়ে ফিরে আসে। সবাই কিন্তু টর্চ লাইট, চার্জ লাইট, হারিকেন এবং নদীর যে শুধু পানির নিচে ডুব দিয়ে খুঁজেছে তা কিন্তু নয়, নদীর আশেপাশেও কোনো তীরে কোথাও পাওয়া যায় কিনা এদিকেও কিন্তু খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই সবাই হতাশ হয়ে বাড়িতে ফিরে আসেন। বাসায় এসে যথারীতি এই রাফতিউল ইসলাম ভাইয়া ঘুমিয়ে পড়েন। সকালবেলা ওনার ঘুম ভাঙে ওনার আম্মুর চেঁচামেচিতে। ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন ওনার আম্মু বলেন শ্রাবণ চাচ্চুর লাশ নাকি নদীতে পাওয়া গেছে। শুনেই ধর্মর করে উনি উঠে বসেন এবং বেরিয়েছেন বাড়ি থেকে। শ্রাবণ চাচ্চুর বাড়ি যেহেতু ওনাদের বাড়ির ঠিক কাছেই ছিল, তখনও শুনলেন যে লাশ এখনো আনা হয়নি, কিন্তু লাশ নিয়ে আসা হচ্ছে। অল্প সময়ের মধ্যে লাশ বাড়িতে আনা হলো। তিনি শুনতে পেলেন এক জেলে নাকি মাছ ধরতে গিয়ে পানির নিচে মাটিতে হাত লেগে লাশটি শনাক্ত করতে পেরেছেন যে একটি মানুষের লাশ রয়েছে। এবং লাশ বাড়িতে আনার পর বাড়িতে একটা ছোটখাটো জটলা লেগে গেছে তার লাশ দেখার জন্য। দেখা গেল যে লোকটি লাশ খুঁজে পেয়েছে সে ভয়ানক একটি ঘটনা বর্ণনা করছে। সে বলছে গত রাতে নাকি এই লোকটি স্বপ্ন দেখেছে যে গত সন্ধ্যায় মাগরিবের আজানের একটু আগে শ্রাবণ চাচ্চুকে গোমতী নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে এবং আজ ভোরে ফজরের আগে নাকি তাকে আবার সেখানে রেখে যাওয়া হবে। সেই জেলেটিকেই নাকি লাশ তুলতে হবে এবং 3টি ডুব দিয়েই লাশ তুলতে হবে, এর বেশি আর একটা ডুব দিলে নাকি তাকেও মেরে ফেলা হবে, অন্য কেউ ডুব দিলে এই লাশ পাওয়া যাবে না। কেন ওই জেলেটিকেই স্বপ্ন দেখানো হয়েছিল এটি কিন্তু আজও রহস্য। যাই হোক, সকালে জেলে নদীতে যায় এবং যেই জায়গায় লাশটি পাওয়া যায় তার 4 কোণায় 4 জন লোককে দাঁড় করিয়ে সে প্রথমে ডুব দেয় এবং চাচ্চুর পায়ে দড়ি বেঁধে উপরে তোলে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তিনি যদি পানিতে পড়েই মারা যেতেন তাহলে ওনার লাশটা নিশ্চয়ই অন্য কোথাও ভেসে চলে যেত, কারণ শীতকাল হলেও গোমতী নদীতে প্রচুর স্রোত প্রবাহিত হয়। যেখানে একটা সাধারণ মানুষ সাঁতার কেটে টিকে থাকতে পারে না, সেখানে একটা লাশ কি করে এক জায়গায় স্থির থাকতে পারে? এই প্রশ্নটি সবার মধ্যে ঘোরাফেরা করে, সবার মুখে মুখে চলতে থাকে কিভাবে এটা সম্ভব হতে পারে। আর চাচু অনেক রোগা ছিল, আর লাশ আনার পর মনে হচ্ছিল তিনি আরো শুকিয়ে গেছেন। ওনার পেটে 1 ফোঁটা পানি ঢোকেনি, ওনার চোখ ও মুখ ছিল খোলা, ওনার পিঠ ও ঘাড়ের মধ্যে ছিল কয়েকটা লাল দাগ, আর ওনার বাঁ হাতে ছিল কিছু লাল দাগ। এছাড়াও মুখ, নাক, কান, চোখের মধ্যে কচকচে বালি দিয়ে ঠাসা ছিল। যাই হোক, পরিবারে শোকের ছায়া নেমে আসে। যথারীতি নিয়ম মেনে শ্রাবণ চাচুকে বাদ জোহর দাফন করা হয়, কিন্তু ওনাকে দাফন করার পর সেদিন রাতে ফুলের বিড়াল বেরিয়ে আসে যে আসল ঘটনাটি কি ছিল। তখন পর্যন্ত কেউ জানতে পারেনি যে তার মৃত্যুর ঠিক কারণটা আসলে কি।
শ্রাবণ চাচুকে দাফন করে আসার পর সেদিন রাতে ওনারই এক বন্ধু, তার নাম হচ্ছে রবিন চাচু, যিনি শ্রাবণ চাচুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি আসল ঘটনাটা খুলে বলেন। রবিন চাচু বলেন, যেদিন শ্রাবণ চাচু মারা গেছেন এর ঠিক 2 দিন আগে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। শ্রাবণ চাচু খুব মাছ ধরতে ভালোবাসেন। তিনি 2 দিন আগে গভীর রাতে প্রায় 1:30 কি 2টোর দিকে এমন সময় বড়শি দিয়ে গোমতী নদীতে যান মাছ ধরতে। তিনি বেশ ভালোই মাছ পাচ্ছিলেন এবং ঝুড়িতে রাখছিলেন। যে মাছগুলো তিনি ধরছিলেন ওনার পাশে একটা ঝুড়ি ছিল, সেখানে তিনি রাখছিলেন। হঠাৎ শ্রাবণ চাচু খেয়াল করেন যে ওনার ঝুড়িতে রাখা মাছগুলোকে কে যেন আধা খুবলে খেয়ে রেখে যাচ্ছে। যে মাছটি ধরেন কিছু সময় পরে সেটা আধা খুবলে খেয়ে ওইভাবে রেখে যায়। সব কটা মাছেরই একই অবস্থা। তিনি বুঝতে পারছিলেন না আসলে ব্যাপারটা কি। আশেপাশে কোনো কুকুর বেড়াল নেই, কিছু নেই, সাপ বেজি নেই, কে করছে এটা, মানুষও নেই। ওনার ঝুড়িতে রাখা যে মাছগুলো ছিল সেগুলোর সাথে এই ধরনের ঘটনা ঘটার পর উনি একটু খুব সতর্ক হয়ে যান যে এরপরে যেই আসুক তাকে ধরবে, কিন্তু তিনি কাউকে দেখতে পান না। তিনি মাছ ধরার কাজে আবারও ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু হঠাৎ করে পেছন থেকে খুটখুট খুটখুট একটা শব্দ ভেসে আসে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওনার পেছনে একটি তেঁতুল গাছ রয়েছে এবং সেখানে তিনি দেখতে পান ওই তেঁতুল গাছের উপরে একটি মোটা ডালে কে যেন পা ঝুলিয়ে বসে আছে। তিনি আরো ভালো করে খেয়াল করেন সাদা কাপড় পরা একজন মহিলা বসে আছে, কিন্তু তার চেহারাটা স্পষ্ট নয়। সেই সাদা কাপড় পরা অবয়বটি শ্রাবণ চাচুকে বলছেন, যা মাছ ধরেছিস আমাকে দিয়ে তোর মতো করে তুই চলে যা, তোর কোনো ক্ষতি করবো না। শ্রাবণ চাচু সে কথা তো শুনলেনই না, উল্টো তিনি সেই অবয়বটিকে গালাগালি করে বসেন এবং শুধু গালাগালি করে তিনি ক্ষান্ত হন না, রেগে গিয়ে ছোট একটা ইট নিয়ে ওই অবয়বটির দিকে ছুঁড়ে মারেন, যা সরাসরি ওই অবয়বটির গায়ে গিয়ে লেগেছিল এবং ওই অবয়বটি একটু শব্দ করে উঠেছিল, সে ব্যথা পেয়েছে বলে এরকমটা মনে হয়েছে। এই ঘটনা ঘটার পর ওই অবয়বটি শ্রাবণ চাচুকে বলে যে তোকে আজ কিছু বললাম না, কিন্তু তোকে আমি শেষ করে দেবই এবং তোর মর্মান্তিক মৃত্যু দেব আমি, অপেক্ষায় থাক। এই ঘটনাটি সকালবেলা শ্রাবণ চাচু পরদিন রবিন চাচুকে বলেছিলেন, কিন্তু এই ঘটনাটি ওনারা আসলে দুজনেই কোনো পাত্তা দেননি। আর ঠিক 2 দিনের মাথায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। সব কথা শুনে ওনাদের মসজিদের ইমাম সাহেব বললেন, সেদিন রাতের জিনিসটা একটি খারাপ জিন ছিল, তার সাথে আসলে খারাপ আচরণ করা ঠিক হয়নি, কারণ ওর শরীরে আঘাত লাগার কারণে ওই জিনটি প্রতিশোধ নিয়েছে। এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো দলেই আছেন। তো রাসেল ভাই, আমি আজকে যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি আমার পরিবারের সাথে বহু বছর আগে ঘটে গেছে একটি ঘটনা। ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এরপর অনেক বছর কেটে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার মা রাতের বেলায় নদী পথে কোথাও যেতে রাজি না। এমনকি কেউ যদি মারাও যেতেন তারপরে উনি রাতের বেলায় নদী পথে যেতে একদমই ইচ্ছুক না। তো রাসেল ভাই, যখন ঘটনাটা ঘটে তখন আমি জন্ম হইনি। আমি এই ঘটনাটা আসলে আমার বড় ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম, ঠিক সেভাবেই আপনাকে বর্ণনা করছি। তো রাসেল ভাই, ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর তো হবেই, 30 বছর আগের আর কি ঘটনা। তো ঘটনাটি ঘটে বর্ষাকালের কোনো একটা সময়। তখন আসলে সময়টা এমন যে টানা বৃষ্টি হতো, আবার ভালো হয়ে যেত, এরকম একটা অবস্থা। তো তখন গ্রামের অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা একদমই ভালো ছিল না এবং দূরের আত্মীয়দের বাড়ি যেতে হলে অবশ্যই নদী পার হয়ে যেতে হতো। আর আমার যে খালামনির বাসা ছিল, সেই খালামনির বাসা যাইতে হলে অবশ্যই এই যে শরীয়তপুর যে একটা নদী আছে, ওই শরীয়তপুরের একটা নদীর উপর দিয়ে যেতে হয়। তো রাসেল ভাই, তখন আর কি ওই যে আমার যে আত্মীয় ছিল ওই খালামণি, সেই খালামণির বাসায় সেদিন আমাদের পুরো পরিবার যাচ্ছিল একটা বিয়ে খাতে। সেই যেতে হবে শরীয়তপুর আর কি। তো আমার ছিল বাবা, মা, বড় চাচি, চাচা, আমার 2 কাজিন আর আমার বড় ভাই, মোট প্রায় 7 থেকে 8 জন। তো তারা জোহরের নামাজের পরপরই রওনা দিয়েছিল, কারণ তাদের ওই নদীপথটা পার হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো তারা যদি তাড়াতাড়ি বের হয় তাহলে দিনে দিনেই তারা ওই বিয়ে বাড়িতে পৌঁছে যাবে।
কিন্তু নানান কারণে, যেমন ওই আত্মীয়র বাড়িতে কী নিয়ে যাবে, তারপর হচ্ছে ফলমূল, মিষ্টি, এই সব কিছু বাজারে কিনতে কিনতেই মানে একদম সন্ধ্যা বেজে যায়। তো সন্ধ্যা যখন হয়ে যায় তখন তারা আবার ওইখান থেকে আবার বাজার থেকে আবার রওনা দেয় ওই ঘাটের দিকে। তো ঘাটে পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় সাড়ে নয়টা নাগাদ বাজে, রাত প্রায় 9:30 নাগাদ বাজে। তো রাসেল ভাই, প্রথমে বলেছি তখন ছিল বর্ষাকালের একটা সময়। তো বর্ষাকালের সময় আকাশ মেঘলা, মনে হচ্ছিল মানে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে। নদীর উপরে দূরে আলোর ঝাপসা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আর কি বৃষ্টি আসবে, এরকম একটা অবস্থা চলছিল। তো তখন আমার বাবা বলল যে আসলে আমরা ইঞ্জিন চালিত একটা ট্রলারে করে যাই, তাহলে বৃষ্টি পড়লেও সেই ওখানে তো আর কি ওই ঘরের মতো একটা অবস্থা আছে, সেখানে আমরা আর কি আশ্রয় দিতে পারবো, বৃষ্টি পড়লে আমরা বৃষ্টিতে ভিজবো না। তো তখন ওই যে মানে ট্রলার যে চালক ছিল উনি আর কি ও পাশে যাবে না, কারণ এই রাত্রেবেলা বৃষ্টি টিষ্টি হতে পারে, তখন আবার আসবে কীভাবে, ঝামেলা টামেলা হইতে পারে। তো এই জন্য উনি আর কি যাইতে রাজি হচ্ছিল না। আর উনি বারবার বলছিল যে এত রাতে নদীর ওই দিকটা যাওয়া একদমই ভালো না, ওই দিক যাওয়া ভালো হবে না, আর নদীর ওই পাশের অবস্থাও বর্তমান সময়ে ভালো চলতেছে না, তো আমি যাইতে পারবো না। তখন আমার বাবা হেসে বলেছিল, নদীর আবার ভালো মন্দ কিছু আছে নাকি? মাঝি আর কিছু বলল না। তখন আমার বাবা ভাবলো যে হয়তো রাতের ভাড়া হয়তো একটু ভাড়াটা মানে বাড়িয়ে দিলে যাইতে যাবে। তখন আমার বাবা কী করলো, ওনাকে নাকি বেশ একটু অতিরিক্ত ভাড়া দিতে রাজি হয়, এবং এই অতিরিক্ত ভাড়ার কথা শুনে ওই ট্রলার চালক যে ছিল সেই ট্রলার চালকও রাজি হয়ে যায়। তারপর আমার ভাই সহ চাচাতো ভাই, তারপরে হচ্ছে চাচা চাচি, বাবা মা সবাই সেই ট্রলারের মধ্যে উঠে পড়ে। শুরুতেই সব কিছু একদমই স্বাভাবিক ছিল, ইঞ্জিনের শব্দ, নদীর ঢেউ, দূরের জেলের আলো, মাছ মারার শব্দ, মাঝে মাঝে দূর থেকে মানুষ কথা বলছে আর কি, ওই যে মানে রাতের বেলা যারা মাছ ধরে তাদের কথা শোনা যাচ্ছিল। তখন মানে মা নাকি তাদেরকে গল্প শোনাচ্ছিল, এই নদী দিয়ে মা অনেকবার গিয়েছে, এই টাইপের আর কি। তো হঠাৎ করে চাচা মোবাইলের টর্চ জ্বালিয়ে নদী দেখতেছিলেন আর কি। সবাই নদীর যে রাত্রের যে একটা অবস্থা হয়, কত সুন্দর লাগে সেটা দেখতেছিল। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর হঠাৎ করেই চারপাশে ঘন কুয়াশা নেমে আসে, যেই জায়গায় আসলে বৃষ্টি আসার কথা, কিন্তু বৃষ্টি না আসার পর সেখানে কুয়াশা আসতেছে। এত ঘন কুয়াশা যে ট্রলারের সামনের অংশ ঠিকমতো দেখা যাচ্ছিল না। তখন এই ট্রলার চালক একটা অস্তুতি পরিবেশে মানে পড়ে যায়, তিনি কিভাবে যাবেন, কোন দিকে যাবেন, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তখন বাবা জিজ্ঞেস করেন, কি ড্রাইভার, কি হয়েছে? তখন ওই ট্রলার চালক কোনো উত্তর দেয় না, শুধু নদীর দিকে তাকিয়ে থাকে। তিনি বেশ খানিকটা অবাকও হয়ে যান, কিরে বৃষ্টি আসার কথা, আমি ভাবছি যে বৃষ্টি হবে, বৃষ্টি না হয়ে এটা কি হচ্ছে? তো উনি ওনার মতো আর কি ট্রলার চালিয়ে যাচ্ছেন আর কি। কিন্তু হঠাৎ করে উনি নদীর দিকে তাকিয়ে থাকে, আর কিছুক্ষণ পর সে খুবই নিচু গলায় বলে, আমার এই জায়গাটা একদমই পছন্দ হচ্ছে না। তার কণ্ঠে এমন একটা ভয় ছিল যা শুনে ওই ট্রলারে আমার যে চাচা মামা না আমার যে মামা আমার যে চাচাতো ভাই, তারপরে বাবা মা, এরা সবার মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই আমার আমার যে ছোট একটা চাচাতো ভাই ছিল, ওই বলে ওঠে, ওই দেখো আরও বড় একটা ট্রলার দেখা যাচ্ছে, অনেক বড় একটা ট্রলার। তখন সবাই ওই ট্রলারটার দিকে তাকায়, কিন্তু কুয়াশার মধ্যে দূরে একটি ট্রলার মানে এমনভাবে দেখা যাচ্ছে যে পুরো ট্রলারটা কাঠ দিয়ে তৈরি, ধীরে ধীরে মানে তাদের দিকে সমান্তরাল দিকে চলতেছিল। মনে হচ্ছিল যে ওই ট্রলারটা মানে আমার বাবা মা যেই ট্রলারে উঠছে সেই ট্রলারটাকে মানে একদম মনে হয় এই ট্রলারটার উপর দিয়ে যাবে। কিন্তু অদ্ভুত রকমের একটা বিষয় ছিল যে ওই ট্রলারটার মধ্যে কোনো আলো নেই, মানে কোনো হেসাক লাইট বা কোনো চার্জার লাইট বা কোনো লাইট এরকম কোনো ইঞ্জিনও নেই। আবার ওই ট্রলার যে মানে আসতেছে, ট্রলার তো একটা ইঞ্জিনের শব্দ হওয়া কথা, সেই ইঞ্জিনের কোনো শব্দও নেই, মানে কোনো মানুষের কথাবার্তাও নেই, কোনো কিছুই নেই। মানে মনে হচ্ছে যে কোনো একটা ছায়া আসতেছে। কিন্তু তারা বেশ খানিকটা একদমই মানে ভালোভাবে লক্ষ্য করে দেখেছিল যে হ্যাঁ, সেটা অবশ্যই একটা ট্রলার এবং সেটা পানির উপর দিয়ে ভেসে ভেসেই আসছিল। এরপর আমার যে চাচার হাতে যেই টর্চ লাইটটা ছিল, সেই টর্চ লাইটটা উনি ওই ট্রলারের উপরে ফেললেন, এবং ফেলার পর কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল ট্রলারের ভিতরে কয়েকজন মানুষ বসে আছে। সবাই মাথা নিচু করে একদম স্থির হয়ে সবাই যেন কেমন আনমনা হয়ে আছে, কেউ নড়ছে না, কেউ কোনো দিকে তাকাচ্ছেও না। দৃশ্যটা দেখে আমার যে বড় ভাই আছে তার শরীর একদমই ঠান্ডা হয়ে যায়।
কারণ সে তখন আসলে বোঝে, তখন সে মানে সব কিছুই বোঝে, তার বোঝার মতো সক্ষমতা হয়েছিল তখন। এরপর ট্রলারটি একদমই ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়, মানে তাদের চোখের সামনেই। এখনই দেখতেছে ট্রলারটা আসতেছে, আবার ঠিক তখনই দেখলো যে ট্রলারটা নাই। এটা দেখার পর ওই আমাদের যেই ট্রলারটা ছিল সেই ট্রলারের যে ড্রাইভার ছিল ওনার মুখ একদম ফ্যাকাশা হয়ে পড়ে, এবং তারপরেই উনি কালিমা পড়া শুরু করে দেন, আল্লাহ আল্লাহ বলা শুরু করে দেন। ঠিক তখনই মা নাকি জিজ্ঞেস করেছিলেন ওটা কি ছিল। ড্রাইভার সাহেব আপনি বলেন ওটা কী ছিল, কিন্তু ওই কথার পরিপ্রেক্ষিতে ড্রাইভার কোনো উত্তর দেয়নি। এরপর প্রায় 10 মিনিট আমাদের যে ট্রলারটা ছিল সেই ট্রলারটার ইঞ্জিন একদমই বন্ধ করে রাখা হয়। সবাই নদীর মাঝখানে ভাসতে থাকে, চারদিকে শুধু কুয়াশা আর অন্ধকার। ইঞ্জিন বারবার কেমন যেন শব্দ করছে নিজের থেকেই। তারপর ওই যে ইঞ্জিনের যে ট্রলারের যে ড্রাইভার ছিল উনি কী করলেন, উনি আবারও ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন যে কোনোভাবেই ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। তো যখন ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না তখন আমার বাবা ওই ড্রাইভারের উপর রেগে যান, হ্যাঁ মিয়া আপনি হুদাই এটা অফ করে রাখছেন, অফ করে রাখলেন, এখন আবার কী হলো? তখন ড্রাইভার তাকে বললেন, দেখেন যদি আমি এই ট্রলারটা অন করে রাখতাম তাহলে কোনো বিপদ হতে পারতো আমাদের। যেই ট্রলারটা আপনারা দেখেছেন ওটা হয়তো আমার কাছে সুবিধা লাগে না, এই জন্য ট্রলারটা আমি অফ করে রেখেছি। এখন এইটা আমার বাবা আর কি একটু বুঝতে পারে, তখন বলে যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তো হয়েছে, এখন আপনি ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করেন। বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই ইঞ্জিন চালু হচ্ছে না। হঠাৎ করেই নদীর দূর থেকে একটা শব্দ ভেসে আসে। প্রথমে মনে হয় কোনো মাঝি এই রাত্রেবেলা গান গাইছে, কিন্তু ধীরে ধীরে ওই শব্দটা সবার কাছে স্পষ্ট হয়ে যায়। সবাই শুনতেছিল ওই নদীর মাঝখান থেকে কেউ যেন গুঙ্গে গুঙ্গে কান্না করছে। একজনের কান্না না, অনেক মানুষ একসঙ্গে একই সুরে একই তালে কান্না করছে। মনে হচ্ছিল নদীর বুকে জুড়ে শত শত মানুষ একসঙ্গে কান্না করছে। এরপর আমার মা আমার বাবাকে শক্ত করে ধরেন। আমার চাচি কোরআন পড়তে জানতেন, তিনি কোরআন পড়তে শুরু করেন। ঠিক তখনই আমার বড় চাচা নদীর দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই জমে যান। তারপর তিনি নাকি কাপা কাপা গলায় বলেন, ওদিকে কেউ তাকিও না। কিন্তু এই কথা শোনার পরেও সবাই কাকা যেদিকে তাকাতে নিষেধ করেছিল ঠিক সেদিকেই তাকায়। আর ঠিক তখনই তারা সেটা দেখে, যেটা ছিল কুয়াশার মধ্যে নদীর ওপরে সারি সারি মানুষ একদম দাঁড়িয়ে আছে। মানুষগুলো অদ্ভুত রকমের লম্বা, হ্যাঁ সব মানুষগুলোই দাঁড়িয়েছিল, যেন মনে হচ্ছে পানির উপরে সাদা কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আবছা আবছা আলো, তাদের শরীর একদমই দেখা যাচ্ছিল কিন্তু মুখ কোনোভাবেই দেখা যাচ্ছিল না। একজন নয়, দুইজন নয়, প্রায় ডজন খানেক মানুষ ট্রলারটার চারদিকে একদম ছড়িয়ে ছিটিয়েছিল। তখন আমার মা হঠাৎ করেই কান্না করা শুরু করে দেয়। ট্রলারের ড্রাইভার মাথা নিচু করে শুধু দোয়ায় পড়ছিল এবং সবাইকে বলছিল সবাই আল্লাহর কাছে ভিক্ষা চান। হঠাৎ নদীর পানি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। ট্রলারটাও দুলতে থাকে, মনে হচ্ছিল যেন নিচ থেকে কেউ সেই ট্রলারটাকে ধাক্কা দিচ্ছে। একবার, দুইবার, তিনবার, তারপর ট্রলারের পিছন থেকে কেউ যেন টক 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 শব্দ শুরু করলো, যেন কেউ কাঠের মধ্যে খুব জোরে জোরে আঘাত করছে। আমার ছোট চাচা টর্চ লাইট জ্বালিয়ে দেখল একটা সাদা মুখ ট্রলারের পিছনের অংশ ধরে ঝুলে আছে। চাচার মুখে একদম ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, আমি দেখলাম আমাদের ট্রলারের পিছনে দুইটা হাত ঝুলে আছে, একদম ফ্যাকাশে, পানিতে ভেজা, কিন্তু কোনো শরীর নেই, শুধু দুইটা হাত। সঙ্গে সঙ্গেই আমার চাচা ভিতরে চলে আসলেন। ঠিক তখনই আমার ছোট চাচাতো ভাইটা চিৎকার করে ওঠে, কারণ সে দাবি করেছিল ট্রলারের সামনে একজন ভয়ঙ্কর রকমের মহিলা দাঁড়িয়েছিল, সাদা শাড়ি পরা, ভেজা চুল, মাথা নিচু করে। কিন্তু এই দৃশ্যটাকে অন্য কেউ দেখতে পায়নি। পরিস্থিতি যখন একদমই ভয়ানক হতে থাকে ঠিক তখনই হঠাৎ করে ট্রলারের ইঞ্জিনটা নিজের থেকেই চালু হয়ে যায়। কেউ স্টার্ট দেয়নি, তবুও ইঞ্জিনটা একদম গর্জে ওঠে। আর ঠিক তখনই ট্রলারের ড্রাইভার কোনো সময় নষ্ট না করে ট্রলারের পূর্ণ গতি চালিয়ে দেয়। প্রায় 15 মিনিটের পরেই সব কিছু যেন পাতলা হতে শুরু করে, দূর থেকে আলো আসতে শুরু করে, কুয়াশা কেটে যায় এবং বেশ খানিকটা দূরেই ওই ঘাটটা দেখা যায়।
সবাই আল্লাহর কাছে সেজদা করে, সবাই যেন নতুন জীবন ফিরে পেয়েছে। ঘাটে পৌঁছানোর পর ট্রলারের ড্রাইভার অনেকক্ষণ চুপ করেছিল, তারপর ধীরে ধীরে বলল, আপনারা অনেক ভাগ্যবান ছিলেন, নাহলে আমরা এখান থেকে কোনোভাবেই ফিরে আসতে পারতাম না। তখন আমার বাবা তাকে জিজ্ঞেস করেছিলেন, কেন, কি হয়েছে এখানে? তারপর ওই ট্রলারের মাঝেই কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে উত্তর দেয়, এই নদীতে বহু বছর আগে একটা যাত্রীবাহী লঞ্চ ডুবে গিয়েছিল। অনেক লাশ এখনও পাওয়া যায়নি। মাঝে মাঝে আমার উস্তাদ বলতেন, কিছু রাতে তারা নদীপথে খুঁজে বেড়ায় তাদের আপনজনকে, এবং আমি এজন্যই প্রথমে আসতে চাইনি, কিন্তু আপনাদের বিপদ দেখেই আমি আসতে চেয়েছিলাম। সেদিনের পর বহু বছর কেটে গেছে, আজও আমরা জানি না সেদিন আসলে আমাদের পরিবারের সঙ্গে কি হয়েছিল। সেটা আসলেই ভয় ছিল নাকি ভ্রম ছিল নাকি অন্য কিছুর একটা উপদ্রব। আমি ঘটনাটা আমার ভাইয়ের কাছ থেকে শোনার পরে আমার মায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম, কারণ মা কখনো আমাকে মিথ্যা বলেনি। মা বিষয়টাকে সত্যি হিসেবে সায় দেয়, এবং এই জন্যই মা এখন পর্যন্ত রাতের বেলায় কোনো নৌকায় চড়েন না বা কোনো নদী পথে উনি যাত্রা করেন না। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। সেদিন ছিল সোমবার, যথারীতি বিকেলের অফিস ছুটি হয়ে গেছে, কিন্তু সেদিন ছিল আমাদের এক স্টাফের বিবাহ বার্ষিকী। তো ওর বাড়িতে সন্ধ্যায় পার্টি ছিল, তাই অফিস থেকে বাড়িতে না এসে সবাই চলে গেলাম ওর বাসায়। ওর বাসায় যেতে ওই চৌরাস্তার মোড় পেরিয়ে যেতে হয়। তখন আর ওইসব বিষয়ে তেমন কিছু মনে ছিল না, তাই চলে গেলাম। অনেকক্ষণ পার্টি এনজয় করলাম। তখন প্রায় রাত 10টা বাজে। আমি বাসায় ফিরব। বাসায় ফেরার কথা মনে হতেই আমার মাথায় আসলো চৌরাস্তার মোড়ের কথা, কিন্তু তখন আর ভাবার কোনো সময় ছিল না। অনেকটা বাধ্য হয়ে আসছি চৌরাস্তা দিয়ে। মোড়ের অনেক কাছাকাছি চলে এসেছি। হঠাৎ প্রচণ্ড জোরে এক কুকুরের ডাক শুনতে পেলাম। বুকের ভেতরটা থক থক করে উঠছিল। সাহস করে এক মনে অন্য কোনো দিকে লক্ষ্য না করে সোজা হেঁটে চলছি। মোড়ে পৌঁছে গেছি। এবার হাতের ডান দিকে রাস্তা দিয়ে যেতে হবে। আমি ডান দিকে ঘুরবো এমন সময় এক বুড়িকে দেখতে পেলাম। আমার সামনে এসে আমাকে বলল, বাবা ফাহিম, তোর বাসা তো এদিকে নয়, তোর বাসা তো বাম দিকে যেতে হয়। আমি অনেকটা সম্মোহিত হয়ে গেলাম, কিন্তু সবকিছু আমার এখনো মনে আছে। যদিও সম্মোহিত হলে কারো কিছু মনে থাকে না। আমি বুড়ির কথায় একমত হয়ে গেলাম। আমার মনে হলো বুড়ি কি বলছে। তখন আমি বাম দিকে চলে গেলাম। আবার বুড়ি আমাকে বলছে, ফাহিম না, এদিকে না, পাশের রাস্তা দিয়ে তোর বাড়ি। আমি আবারও এর পাশের রাস্তাটায় ঘুরে গেলাম। আমি ওই রাস্তায় প্রবেশ করলাম। ওই বুড়ি বলল, হ্যাঁ ঠিক আছে, এবার এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যা। আমি বুড়ির কথা মতো সোজা হাঁটতে লাগলাম। বুড়িও আমার পিছনে পিছনে আসতে লাগলো। এই অবস্থাতে আমার ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু আমি একদম স্বাভাবিক ভঙ্গিতে চলতে লাগলাম, যেন আমি কোনো একটা রোবট, আর আমাকে ওই বুড়ি নিয়ন্ত্রণ করছে। এই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটা ব্রিজ আসলো। বুড়ি আমাকে বলল, ফাহিম, ওই ব্রিজের রেলিংয়ে ওঠ। আমি বাধ্য ছেলের মতো ব্রিজের রেলিংয়ে উঠে গেলাম। এবার বুড়ি আমাকে বলল, এবার নিচে লাফ দে। আমি এবার দোটানায় পড়ে গেলাম। আমার মন একদিকে বলছে, ফাহিম না, লাফ দিস না, তাহলে তুই শেষ। আবার আরেক দিকে মন বলছে, ফাহিম দেরি করিস না, তাড়াতাড়ি লাফ দে। দেখ বুড়িমা তোর জন্য নিচে অপেক্ষা করছে, তুই লাফ দিলে তোর কোনো ক্ষতি হবে না, তোকে সে ধরে ফেলবে। আমি দেখলাম সত্যি বুড়ি ব্রিজের নিচে পানির মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিন্তু আমি পানিটা ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না। শুধু মনে হচ্ছিল আমি লাফ দিলে বুড়ি আমাকে ধরে ফেলল। আমি নিচে নিচে বললাম, হ্যাঁ ঠিকই তো আছে, নিচে বুড়ি দাঁড়িয়ে আছে, লাফ দিলে কিছুই হবে না। আমি সোজা নিচে লাফ দিলাম। লাফ দেওয়ার পরে আমার জ্ঞান ফিরে এলো। আমি দেখলাম নিচে বুড়ি উচ্চ স্বরে হাঁটছে, তার চোখ দুটি টকবক করছে। আমি ধপাস করে পানিতে পড়লাম। বুড়ি আমাকে চেপে ধরল। আমি আমার প্রাণপণে বাঁচার চেষ্টা করতে লাগলাম। বুড়ি আমাকে চেপে পানির নিচে ধরে রাখলো।
আমি কোনো মতে মাথা পানির উপরে তুললাম, আর তখন আজানের ধ্বনি শুনতে পেলাম। বুড়ি আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করে চলে গেল। আমি প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইতে লাগলাম। দেখলাম আমার দিকে একটা নৌকা এগিয়ে আসলো। ফজরের সময় এক জেলে মাছ ধরার জন্য বের হয়েছিল, সে আমাকে দেখতে পেয়ে উদ্ধার করার জন্য এগিয়ে আসলো। আমি নৌকায় উঠলাম। যদিও আমার কাছে লেগেছিল পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটে ঘটে গেছে, কিন্তু আমি সারা রাত শহরে হেঁটেছি আর শেষ রাতে ব্রিজে এসেছি। আমার ভাগ্য ভালো তখন আজান দিয়েছিল, তা না হলে আজকে হয়তো আমি আপনাদের মাঝে থাকতাম না। এই ঘটনার পরে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং অসুস্থ হয়ে পড়ি। আমি ওই এলাকা থেকে এই ঘটনার কিছুদিন পরেই ট্রান্সফার নিয়ে চলে আসি। এই ছিল আমার চৌরাস্তার মোড়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা। এটি একটি অমীমাংসিত ঘটনা। এটি শুরুটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল এবং শেষটা কেনই বা হলো, এটা আজও রহস্যাবৃত। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাটি শুরু হয় আজ থেকে 35 কি 36 বছর আগে। এই আরপাড়া গ্রামের একটি মহল্লা ছিল, তার নাম হচ্ছে মোড়লপাড়া। আর এই গ্রামের একটি ছেলে ছিল, নাম হচ্ছে মাসুদ মোড়ল। তার বয়স 12 কি 13 বছর। গায়ের রং কালো, স্বাভাবিক, সুস্থ, একটি চঞ্চল প্রকৃতির ছেলে ছিল সে। তবে তার একটু সমস্যা ছিল, সে কথা বলার সময় কথা বেঁধে যেত, মানে আমরা এক কথা যাকে তোতলা বলি। তবে হ্যাঁ, গ্রামের অন্য ছেলে মেয়েদের মতোই সে খেলাধুলা করত, সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। একদিন তার খেলার সাথীরা তারা লক্ষ্য করে খেলতে খেলতে হঠাৎ করে সে বিড় করে কিছু একটা বলে ওঠে। কি বলে প্রথম দিকে তারা বুঝতে পারত না, পরে খেয়াল করে শোনে যে সে একটি শব্দ বারবার বলে, ছনে বনে দিতেছে, ছনে বনে দিতেছে। এই ছনে বনে দিতেছে, এটার মানে আসলে কি এটি কেউ বুঝতে পারে না। এই কথা শুনে সবাই অবাক হতো এবং এটা নিয়ে তাকে বেশ হাসি তামাশাও করতো। এই হাসি তামাশা করার পর তার অবশ্য বেশ রাগ হতো। তখন তাকে যখন প্রশ্ন করা হতো যে তুই এগুলো কি বলিস, তখন সে রাগ করে চলে যেত, কোনো উত্তর দিত না। গ্রামের মানুষ এবং তার নিজের পরিবারের সদস্যরা বুঝতে পারে যে তার উপর জিনের আচর হয়েছে আর কি। পরিবারের সদস্যরা অনেক হুজুর কবিরাজের কাছে নিয়ে গিয়েছে, তবে এটা কোনো সমাধানই পাওয়া যায় যে কিভাবে জিনটা আসলো, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কোনো সমাধান দিতে পারে না। এভাবেই চলে যাচ্ছিল দিন। হঠাৎ হঠাৎ সে বিড় করে ওই কথাটি বলে উঠল, ছনে বনে দিতেছে, ছনে বনে দিতেছে। আসলে আমিও জানি না এই শব্দটির আসলে অর্থ কি। হঠাৎ ঘটে যায় একটি দুঃখজনক ঘটনা। এই মাসুদ যে 5ম শ্রেণীর ছাত্র ছিল, তার সাথে আবার লেখাপড়া করতো তার নিজের চাচাতো বোন, তার নাম ছিল ঝর্ণা। একই সাথে লেখাপড়া করতো, একই শ্রেণীতে। ঝর্ণা এবং মাসুদ একই সাথে স্কুলে যেত। সাধারণত ঝর্ণা স্কুলে যাওয়ার সময় মাসুদকে ডেকে নিয়ে যেত। সেদিনও একই রকমভাবে ঝর্ণা মাসুদকে ডাকতে আসে যে তারা একসাথে স্কুলে যাবে। ঝর্ণা এসে বলে, এই মাসুদ স্কুলে যাবি না? তার জবাবে মাসুদ বলে, আপু তুই দাঁড়া, আমি এক দৌড়ে পুকুর থেকে গোসলটা সেরে আসি। তো ঝর্ণা বলে যে তাড়াতাড়ি আসিস, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তখন মাসুদ বলে, এই যাবো আর আসবো। এই বলে মাসুদ গোসলের উদ্দেশ্য নিয়ে পুকুরের দিকে চলে যায়। পুকুরটি ছিল বাড়ির দক্ষিণ দিকে। এদিকে ঝর্ণা বসেই আছে। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয়ে যাচ্ছে, মাসুদ আর আসে না। এত দেরি দেখে ঝর্ণা তার কাকিকে বলে যে কাকি, মাসুদ তো অনেক দেরি করছে, স্কুলের তো দেরি হয়ে যাচ্ছে, আমি কি চলে যাব? এই কথা শুনে মাসুদের আম্মু বলে ওঠে, বলিস কি, ও এখনো আসে নাই? চল তো গিয়ে দেখি। তখন মাসুদের আম্মু তার আরো যে 2 ছেলে রয়েছে, একজনের নাম হচ্ছে লিয়াকত, আর একজনের নাম হলো আব্দুর রহমান, তাদেরকেও ডাকেন। ওরাও চলে আসে। তো মাসুদের আম্মু, ঝর্ণা, লিয়াকত এবং আব্দুর রহমান এই 4 জন মিলে পুকুরের পাড়ে যায়। পুকুরের পাড়ে গিয়ে তারা দেখে যে যেখানে ঘাট থেকে একটু দূরে পানি বুদবুদ করছে, মানে নিচ থেকে বুদবুদ ভেসে আসছে। ওই দেখেই 2 ভাই লাফিয়ে পড়ে পুকুরের পানিতে। ঠিক ওই জায়গাটাতে খুঁজতে থাকে যেখানে পানি বুদবুদ ভেসে উঠছিল। তখন মাসুদের ভাই, তিনি আব্দুর রহমান, তার হাতে কিছু একটা বাঁধে এবং সে বুঝতে পারে এটা মাসুদের দেহ। সে অনুভব করে যে মাসুদের মাথাটা কাদামাটির মধ্যে পুঁতে রাখা এবং পা উপরের দিকে, কিন্তু পানির মধ্যে আর কি।
তাকে দ্রুত পানি থেকে উপরে উঠানো হয়। দেখা যায় যে তার নাক, মুখ, কান এর মধ্যে কাদা ঢুকে গেছে এবং তার যে ঘাড়, এই ঘাড়টা মনে হচ্ছে ভাঙা, কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। এভাবে তার অস্বাভাবিক মৃত্যু হয়। সবাই মনে করে এটা তার সাথে থাকা জিনের কাজ। এভাবেই অদ্ভুতভাবে এবং রহস্যজনকভাবে মাসুদের মৃত্যু হয়। কোন জিন তাকে হত্যা করেছে, কেনই বা মাসুদকে হত্যা করেছে, কি আক্রোশ ছিল মাসুদের উপর, এটা একটি ছোট শিশুর উপর, কেনই বা তার উপর আসর করেছিল, যে শব্দগুলো বলতো সেগুলোর অর্থই বা কি, কেউ বুঝতে পারেনি। এটি ছিল ঘটনা। হোটেল থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে একটা শ্মশান আছে, যেখানে একজন অঘরী থাকে। সেই অঘরীর কাছে যেতে, কারণ সেই অঘরী অনেক কিছু পারত। তো প্রথমে ডলি আপু তাকে না করে দেয়, কিন্তু সেদিন রাতে তার স্বামীর সাথে কথা বলার পরে তারা কনভিন্স হয় এবং ডলি আপুর স্বামী বলে ঠিক আছে, ওই বুয়ার সাথে দুজন মিলে কথা বলবে। সকালে তারা বুয়ার সাথে আলাপ শেষ করে এবং সেই আলাপে ডলি এবং তার স্বামী ঠিক করে যে সে অঘরীর সাথে দেখা করবে। তো একদিন পর তারা সেই শ্মশানে যায়, মূল গেটে দাঁড়ায় এবং সেই বুয়া সেই শ্মশানের পুরোহিতের নাতিকে ডাকে। তাকে নিয়ে যায়। বুয়া প্রথমে সেই অঘরীর সাথে দেখা করে, তারপর বুয়া এসে তাদের নিয়ে যায়। আগে বুয়া তাদের সাথে দেখা করে আসে। তো যাওয়ার সময় বুয়া সাবধান করে দেয় তারা যেন বেশি কথা না বলে এবং যা বলে তারা যেন শোনে। টাকা পয়সার কথা বলা যাবে না, ওরা সাধু, আর টাকা পয়সা নাকি নেয় না। তো খালি বাবা ডাকবার সম্মান দিয়ে এতে তারা খুশি হবে। তারা সেই সাধুর কাছে যায়। তো তারা দেখে যে খালি গায়ে শরীরে ধুলাবালি, হয়তো অনেকদিন যাবত গোসল করে না, কালো শুকনা শরীর, এক হাতে হিন্দু ধর্মের শুল। অঘরীর অন্ধ, মানে অঘরীটা অন্ধ ছিল, মাথার চুলে জট বাঁধা ছিল। তারা তার সামনে বসে। তো বসার সাথে সাথেই সাধু বাংলা ভাষায় কথা শুরু করে। কি রে বাঙালি, অঘরীর কাছে এসেছিস? ভালো ভালো, হবে না, তোর পেটে আসবে না। তো ডলি আপুর স্বামী তাকে বলে, বাবা আপনি বাংলা জানেন? তো অঘরী বলে, আমি সব ভাষা জানি। এই জায়গার বাতাস আমার কানে কানে কথা বলে, এই জায়গার মাটি আমার সাথে কথা বলে। ওরা বলছে তোদের অন্তরে অনেক জ্বালা। তো ডলি আপু তাকে অনুরোধ করতে করতে মানে বেশ রিকোয়েস্ট করে ফেলে। একসময় অঘরী বলে, ঠিক আছে, আমি এই ঘাটের মানে এই শ্মশানের মহারাজকে বলবো তোর কথা কাল আসিস। তো তোরা মানে তারা চলে যায়, পরের দিন যায় আবার, মানে যেতে বলেছে। যাওয়ার পর অঘরী তাদের বলে, মহারাজ তোকে বাচ্চা দিবেন, একটা নয় 2টা দিবেন। তারপর সেই অঘরী তাদের মানুষের দাঁতের তৈরি মালা, শ্মশানের মাটি ঢেলা, সিঁদুর এবং কিছু সাদা চুন দেয়। তাদের বলে যে সিঁদুর এবং চুন যেন ডলি আপুদের বাড়ির আশেপাশে ছিটিয়ে দেয়, শ্মশানের মাটির সাথে মানে শ্মশানের মাটির সাথে মিশানো সেই চুনটা যেন সেই চারিপাশে ছিটিয়ে দেয় এবং সেই মালাটা যেন বালিশের নিচে রেখে দেয়। তারা যে বাসে বালিশে ঘুমাবে, গর্ভের সন্তানের বয়স যখন 1 মাস হবে তখন যেন এই শ্মশানে এসে একটা পাঠা যেন রেখে যায় সেই শ্মশানের মহারাজকে ভোগ স্বরূপ। সেখান থেকে তারা চলে আসে এবং ডলি আপুর স্বামী আসলে এই দাঁতের মালা দেখে ভালো লাগছিল না শুরুর থেকেই, কিন্তু ডলি আপুর চাপে তিনি আর কিছু বলে নাই। তারা সেগুলো নিয়ে রূপগঞ্জ চলে আসে এবং সেইভাবেই সে চুন, সিঁদুর এবং মাটি ছড়িয়ে দেয়। তারা দাঁতের মালাটা রেখে দেয় ডলির বালিশের নিচে। সেদিন রাতে ডলি আপু অনেক আজে বাজে স্বপ্ন দেখেন। এর কিছুদিন পর স্বপ্নে দেখতে পান অঘরীর মতো কেউ একজন তার ঘরে প্রবেশ করে। তার সাথে ছিল ছোট্ট 2টি ছেলে মেয়ে। সেই সময় তিনি শুনতে পান, এই নে তোকে দিয়ে গেলাম, এবং তখনই ওনার ঘুম ভেঙে যায়। কিন্তু তিনি কিছু দেখলেন না। বেশ কয়েকদিন চলে গেল। ডলি আপুর স্বভাব পরিবর্তন হতে লাগলো। একদিন ডলি আপু অসুস্থ হয়ে গেল। চেক আপ করে জানা গেল উনি প্রেগন্যান্ট। এতে ডলি আপুর পরিবর্তন মহা খুশি। কয়েকদিন পর ডলি আপু বলছিল সে শ্মশানে পাঠা দিয়ে আসতে হবে। তো ডলি আপুর স্বামী বলে, আরে না, দেখো বলছিল 1 মাসের মধ্যে হবে, 1 মাস তো কবই পার হয়ে গেছে, বাদ দাও। আর ওই মালা কোথায় ফেলে দাও, এগুলি মানে ফেলাই দাও, দরকার নেই। না জানি না কি করে এই সাধুরা। স্বামীর কথায় তিনি একমত হয়ে সেই মালাটা তাদের বাথরুমের টয়লেটে এসে ফেলে দেয়। সেদিন রাতে ডলি আপু স্বপ্ন দেখেন সে অঘরীকে। অঘরীর রাগে ক্রোধে রাগান্বিত চোখগুলো জলজল করছিল। সে শুধু তাকে বলে, মহারাজকে অপমান করেছিস, তোর ভোগ তাকে দিসনি, মহারাজ এবার তোকে তোর ভোগ বানিয়ে ফেলেছে। এটা বলার সময় তিনি দেখতে পেলেন তার পাশে বিভৎস এক মূর্তি মুখ হা করে তার মুখে কামড় দিয়ে ধরে। তখনই তার ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখেন সেই অঘরী তখনও দাঁড়িয়ে আছে। তা দেখে তিনি খুব ভয় পেয়ে যান। তিনি শুনতে পান অঘরী তাকে বলছে, এই নে তোর সন্তানদের। এটা বলার পর তিনি ছোট্ট 2টি ছেলে মেয়ে তার খাটের নিচে থেকে বের হয়ে তাকে মা বলে ডাকতে থাকে। তিনি দেখতে পান সেই বাচ্চাদের দাঁতগুলো শুয়ের মতো দেখতে। এর মধ্যে একটা বাচ্চা তার হাতে কামড় বসে এবং তিনি চিৎকার করে ওঠেন। তার হাতের কামড়ের যন্ত্রণা ছিল বিষের মতো। তো ডলি আপুর স্বামী উঠে গেল। দেখতে পেল ডলি মৃগী রোগীদের মতো কাঁপছে, কেঁপে পড়ছে। এরপর থেকে তারা অনেক হুজুরের কাছে যায় এবং কি ডলি আপুর স্বামী মাদ্রাজে পর্যন্ত গিয়েছিলেন মাস 3 আগে, কিন্তু তিনি যে জানতে পারেন সেই অঘরী মারা গেছে। এদিকে ডলি আপুর দিন রাত সব সময় সেই বাচ্চাদেরকে দেখতে পেত, যেটা আর কেউ দেখত না। দিনে তারা খেলাধুলা করতো, রাতে তারা ডলি আপুকে ভয় দেখাতো। একদিন রাতে ডলি আপুর ঘুম থেকে উঠে দেখেন বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দ। তিনি বাথরুমে যান, যে দেখতে পান সেই বাচ্চা 2টা পানি নিয়ে খেলছে। আর যখনই তিনি বের হয়ে যাচ্ছিলেন তখনই কোনো কিছু তাকে হ্যাচকা টান দিয়ে বাথরুমে ফেলে দেয় এবং তিনি বুঝতে পারেন তার পা কিছু দিয়ে বেঁধে ফেলা হয়েছে।
এবং তার হাত দুটো সেই ছোট্ট বাচ্চা ধরে রেখেছিল। তিনি ছোটার চেষ্টা করছিলেন, চিৎকার করছিলেন, তার চিৎকার কেউ শুনছিল না। আপনি বোঝেন বাথরুমের মধ্যে কেউ আপনাকে হাত ধরে রাখছে, সেই মানুষটাকে আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু আপনি দেখতে পাচ্ছেন তার হাত ধরে রাখছে, আপনার কি অবস্থা হবে? তিনি দেখতে পান বাথরুমে সেই অঘরী প্রবেশ করলো। তার হাতে লম্বা বড় ধারালো কিছু ছিল এবং সেই অঘরী বিড়বিড় করে বলছিল। আর তখন সেই বাচ্চাটা হাসতে শুরু করলো, পৈশাচিক সেই হাসি। তখন অঘরী তার গলা থেকে সেই ধারালো লম্বা কিছু কেটে দিল। তিনি অনেক চেষ্টা করেছিলেন ছুটে যেতে, কিন্তু তার গলায় অসম্ভব যন্ত্রণা অনুভব করলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটছিল এদিক ওদিক, ওনার নিজের চেহারাতেই পড়ছিল গরম রক্ত। সেই বাচ্চারা তার হাত ছেড়ে দিলে সে দৌড় দিয়ে তার বাবা মার ঘরে গিয়ে গোঙাতে থাকে। তার মনে হচ্ছিল কেউ তার গলা কেটে দিয়েছে। তার বাবা মা তার হুঁশ ফিরিয়ে আনে। হুঁশ আসার পর তিনি যা যা দেখেছেন তিনি তা তার মা বাবাকে বলেন। সারাদিন থাকতো ভীত হয়ে, কারণ দুইটা বাচ্চা সবসময় তার চারপাশে ঘোরাফেরা করতো। এদিকে তিনি তখন গর্ভবতী, অনেক হুজুর দিয়ে চেষ্টা করেছেন। ঠিক এই কথাটা যখন ডলির স্বামী বলছিলেন, ঠিক তখনই জাহিদ ভাই একটা চিৎকার শুনতে পায় ডলি আপুর। তিনি চিৎকার করে বলছিলেন, আম্মা আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল। ডলি আপুর স্বামী আর জাহিদ ভাই দৌড় দিয়ে গিয়ে দেখে যে ডলি আপুকে বাথরুমের দিকে কে জানি টান দিয়ে নিয়ে যাচ্ছে, এবং অলরেডি নিয়ে যাওয়ার পরে সেখানে অনেক পা তার ঢুকে গেছে, হাঁটুর কোমরের ভিতরে হাঁটু ঢুকে গেছে। তিনি তাদেরকে তাকে টেনে উঠানোর চেষ্টা করে। অনেক টানা হেঁচড়া করার পর তাকে ডলি আপুর স্বামী এবং তাকে বের করার পরে দেখা গেল যে তার পায়ের মধ্যে কিছু কালো চুল বাঁধা। ডলি আপু হাউমাউ করে কাঁদছিল, তার পায়ের বেশ কয়েকটা জায়গা কেটে গেছে। তার সেবা শুশ্রূষা চলল। জাহিদ ভাই তাদের উঠানে বের হলো। কি কারণে এমন হচ্ছে এসব ভাবছিল, তখনই দেখলো সেই ছোট্ট দুটো শিশু, যারা আদৌ মানুষ না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এটা বহু বছর আগে আমাদের এলাকায় একটি পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এটা রহস্যময় ঘটনা। যেই ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে সেই পরিবারের কয়েকজন সদস্য মৃত্যুর আগ পর্যন্ত যে নদীটার সঙ্গে ঘটনা ঘটে গেছে সেই নদীটার নামও উচ্চারণ করতো না। এতটাই ভয়ানক ঘটনা ছিল। রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ছিল বর্ষাকালের একদম শেষের দিকে। বর্ষা শেষ হয়ে গেছে, কিন্তু নদীর মধ্যে পানি এখনও রয়ে গেছে। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা বিশাল বড় নদী বয়ে গেছে। নদীটি এতটাই প্রশস্ত ছিল যে নদীর মাঝখানে দুই তীরে, নদীর মাঝখানে যদি দাঁড়ানো যেত তাহলে দুই তীর ঝাপসা ঝাপসা দেখা যেত, স্পষ্টভাবে দেখা যেত না। আর সেই সময় আমার দাদার এক আত্মীয়ের বিয়ে ছিল নদীর ওপারের গ্রামে। সেখানে যাওয়ার জন্য পুরো একটা পরিবার যদি যেতে চায় তাহলে একটা বড় ইঞ্জিন চালিত ট্রলার লাগে তাদের জন্য। কারণ আমার দাদা, দাদি, চাচা, চাচি, ফুফা, ফুফি এবং আরও কয়েকজন আত্মীয় সহ মোট 12 জন মানুষ ছিল। তারা ভাবলো যে নদীর ওপারে যে যাব, তো একটু বিকাল সময় বের হলে বিকালের যে ঠান্ডা যে নদীর হাওয়াটা আছে সেই হাওয়াটা পাওয়া যাবে। তো যেই কথা সেই কাজ, তারা বিকালের দিকে রওনা হয়। কিন্তু আমার চাচা হঠাৎ করে বলে যে আত্মীয়ের বাড়ি তো যাবো, কিন্তু কিছু তো নেওয়া হলো না। তখন তারা ওই নদীর এই ঘাটে একটা বাজার থেকে বেশ কিছু সদাই করে নেয় এবং তারা সদাই ছেড়ে ওই ঘাটে পৌঁছতে রাত 10:30 বেজে যায়। আর ওই সময়টায় তারা একদমই কোনো ট্রলারও পাচ্ছিল না এবং সেই দিনের আকাশটা ছিল একদমই অন্ধকার, আকাশে কোনো চাঁদ নেই, নদীর পানি ছিল একদমই কুচকুচে কালো। দূর থেকে দেখে মনে হচ্ছিল বিশাল কোনো অন্ধকার মাঠের সামনে দাঁড়িয়ে আছে। পানিগুলো একদম স্থির, কোনো কিছুই যেন মনে হচ্ছে না যে চলতেছে, এরকম একটা অবস্থা। তারপর আমার চাচা একটা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করলেন। কিন্তু মাঝ নদীতে পৌঁছানোর পর হঠাৎ মাঝির আচরণ কিছু পরিবর্তন দেখা গেল। প্রথম দিকে মাঝি এই পথে আসতে চাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে যখন আসতে চাচ্ছিল তখন আবার তার মনটা খুব ফুরফুরা ছিল। কিন্তু হঠাৎ করে মাঝ নদীতে এসে মাঝির এরকম আচরণ দেখে সবাই একটু অবাক হয়ে যায়। সে এক দৃষ্টিতে নদীর এক কোণের দিকে তাকিয়ে আছে, সে কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে এটা গুরুত্ব না দিয়েই। এরপর তিনি হঠাৎ করেই তার ইঞ্জিনের গতি কমিয়ে দেয়। আমার দাদু তাকে জিজ্ঞেস করেন, প্রিয় মাঝি, কী হয়েছে? তোর কপালে ঘাম বইছিল, তুই কী নিয়ে ভয় পাচ্ছিস? তখন মাঝি হঠাৎ করে ফিস করে বলে, আজকে ওরা আবার উঠেছে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। এ মাঝি,
কি বলছিস? সবাইকে ভয় দেখাবি নাকি? ওরা কারা? কেউ প্রশ্ন করতেই মাঝি মুখ তুলে তাকায়, আর তার চোখ আতঙ্ক, সত্যি আতঙ্ক, এত বেশি আতঙ্ক যে তাকে দেখলেই কেমন যেন ভয় লাগতেছে সবার। তারপর সে বলে, কেউ নদীর দিকে একদমই তাকাবেন না। সবাই মুখে কালিমা পড়তে শুরু করেন, সবাই কালিমা পড়েন। মানে এমন একটা কৌতূহলী মানুষ দেখে নদীতে যে আমাদের 12 জন আত্মীয় ছিল সবাই বেশ খানিকটা অবাক হয়ে যায়। কি হলো রে, এটা কি বলতেছে হঠাৎ করে? তো নদীতে থাকা ওই নৌকায় থাকা আমার যে চাচা ছিল, ছোটো চাচা, উনি ছিলেন বেশ খানিকটা সাহসী টাইপের একটা জিনিস। এই মাঝে কি বলে নদীতে থাকা যাবে না মানে? তখন উনি নদীর দিকে তাকান, আর পর মুহূর্তেই তার মুখের রং বদলে যায়। তিনি কাঁপা কাঁপা গলায় বলেন, ওইটা কি দেখলাম আমি? আর ঠিক তখনই সবাই নদীর পানির দিকে তাকায়। তারা দেখে নদীর মাঝখানে অনেক দূরে একটা বড় বিশাল আলো জ্বলছে। প্রথমে মনে হয় অন্য কোনো নৌকা আসতেছে, কিন্তু ধীরে ধীরে আলোটা তাদের একদমই কাছে আসতে থাকে। আর তখনই তারা বুঝতে পারে ওটা নৌকা ছিল না, ওটা কোনো নৌকা নয়, ওটা পানির উপরে ভেসে থাকা একটা কাঠের তৈরি আগুনের গোলা। মনে হচ্ছিল ওই আগুনটা ঠিক তাদের দিকেই আসতেছে, কিন্তু তারা দেখতেছে যে তাদের আশেপাশে তো কোনো নৌকা নেই, কোনো মানুষ নেই, কোনো কিছুই নেই। তাহলে এটা হঠাৎ কে আসতেছে তাদের দিকে? এরপর তারা দেখলো হঠাৎ করেই সেই আলোটা তাদের পাশ কাটিয়ে চলে গেল। আর ঠিক তখনই ফুপু চিৎকার করে ওঠেন, কারণ জানালার ফাঁক দিয়ে দেখা যায় ঘরের ওই যে আগুনের গোলাটা ছিল, ওই গোলার ভিতরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ নড়ছে না। সবাই একদম স্থির হয়ে আছে, আর সবাই জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন ট্রলারের মানুষদের তারা দেখে নিচ্ছে কয়েকবার করে। কয়েক সেকেন্ড পর সেই আলোটা একদমই কুয়াশার মধ্যে মিলে গেল। কিন্তু ঘটনাটা তখনও শেষ হয়নি। এর প্রায় 5 মিনিট পর আমাদের যে ট্রলারটা ছিল সেই ট্রলারটায় প্রচণ্ড রকমের একটা ধাক্কা লাগে, এত জোরে যেন কয়েকজন মানুষ একসঙ্গে এই ট্রলারটাকে খুব জোরে একটা ধাক্কা দিয়েছে। সবাই সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে, ঠিক তার আগে আবারও একটা ধাক্কা, তারপর আরও একটা ধাক্কা। মনে হচ্ছে বিশাল কিছু একটা ট্রলারের নিচে ঘুরছে। হঠাৎ নদীর পানির ভিতরে বুদবুদ করা শুরু করে দেয়, চারপাশে ট্রলারের শব্দ আসতে থাকে, যেন নিচে কিছু একটা ফুটছে। আর ঠিক তখনই ট্রলারে থাকা শিশুদের কান্না শুরু হয়ে যায়। কেউ একটা ছোট একটা শিশু কাঁদতে কাঁদতে বলে, নদীর ভিতরে ওটা কি উঠছে? সবাই তাকিয়ে থাকে, আর ঠিক তখনই সবার বুক একদমই হীন হয়ে যায়। তারা সবাই দেখে নদীর পানি থেকে ধীরে ধীরে কয়েকটি শরীর কাটা মাথা ভেসে ওঠে। 1টা 2টা 5টা 10টা, অনেকগুলো। এগুলো মানুষের মাথা, চোখগুলো ফ্যাকাশে, চোখগুলো একদম খোলা, আর সেই সবগুলো চোখ ট্রলারের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো শরীর নেই, শুধু মাথাই চারপাশে পানির উপর যেন ভেসে ভেসে বেড়াচ্ছে। তখন আমার দাদি সঙ্গে সঙ্গে চোখ বদ্ধ করে কোরআনের আয়াত পড়া শুরু করেন। কেউ কাঁদছে, কেউ কালিমা পড়ছে। হঠাৎ সেই মাথাগুলোর একটি মুখ খুলে যায়, তারপর আরেকটি, তারপর আরেকটি, আর নদীর বুক থেকে একসঙ্গে অনেকগুলো কান্নার আওয়াজ ভাসতে থাকে। এমন কান্নার আওয়াজ যেন মনে হচ্ছে শত শত মানুষ মৃত্যুর আগে শেষবার আর্তনাদ করে চিৎকার করছে। শব্দটা ছিল এত বেশি ভয়ানক যে কয়েকজন কান চেপে ধরে বসেছিল ওইখানে। তখন মাঝি প্রাণপণে ইঞ্জিন চালু করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ইঞ্জিন চালু হচ্ছে না। পুরো ট্রলার একদমই থেমে যায় নদীর ঠিক মাঝখানে। কেউ একজন ট্রলারের গায়ে টোকা দিতে শুরু করে। টক 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 শব্দ সবার কানে বাজছিল। শব্দটা মনে হচ্ছে পানির দিক থেকে আসছে। তারপর আস্তে আস্তে শব্দটা আরও জোরে হচ্ছিল। মনে হচ্ছিল অনেকগুলো হাত একসঙ্গে ট্রলারের নিচে খুব জোরে আঘাত করছে। এরপর ট্রলারটা পুরোই কাঁপতে থাকে, শিশুরা চিৎকার শুরু করতে থাকে, মহিলারা অঝরে মায়া কান্না শুরু করে দেয়। ঠিক তখনই আমার দাদা নিচের দিকে তাকিয়ে এমন কিছু দেখেন যা আমার দাদা মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারেননি। তিনি দেখেন ট্রলারের নিচে অসংখ্য হাত
ফ্যাকাশে পচে যাওয়া, পানিতে ফুলে যাওয়া হাত। সেগুলো ট্রলারের তলা আঁকড়ে ধরে আছে, যেন ট্রলারটাকে নিচের দিকে টানতে চাইছে। এরপর দাদা বলছিলেন তিনি স্পষ্ট দেখেছিলেন একটা হাত পানির উপর উঠে এসে ট্রলারের কিনারা ধরছিল, আর সেই হাতের আঙ্গুলগুলো ছিল একদমই অস্বাভাবিক লম্বা, যেন মানুষের কোনো আঙ্গুল নয়, যেন মনে হচ্ছে কোনো ভূতপ্রেত বা অশ্লীল আঙ্গুল। হঠাৎ করে ট্রলারের একপাশে বসে থাকা একজন মহিলা খুব জোরে চিৎকার করে ওঠেন, কারণ তিনি অনুভব করছিলেন কেউ তার পা ধরে টান দিচ্ছে। তার পায়ের গোড়ালিতে কালো 5টা আঙ্গুলের দাগ পাওয়া যায়। ঠিক তখনই সবাই নিশ্চিত হয়ে যায় যে তারা মনে হয় আর বাঁচবে না, তারা মনে হয় শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করবে। তখন মাঝি তাদেরকে শেষ আবদার তখন মাঝি তাদেরকে কালিমা পড়তে বলেন সবাই আল্লাহর কাছে মাপ চান, হয়তো আমরা আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। হঠাৎ করেই দূর থেকে ফজরের আজান ভেসে আসে, খুবই তীক্ষ্ণ, খুবই দূর থেকে। আর সেই মুহূর্তেই সব কিছু হঠাৎ করেই থেমে যায়, কান্নাবদ্ধ হয়ে যায়, ধাক্কাবদ্ধ হয়ে যায়, পানির মাথাগুলো অদৃশ্য হয়ে যায়, হাতগুলো নেই, কিছুক্ষণ পর কিছুই নেই, শুধু কালো নদী আর ফুল একটা নিস্তব্ধতা সময়। এর কয়েক সেকেন্ড পর মাঝি ইঞ্জিনটা স্টার্ট করতে সক্ষম হয়, আবার ট্রলার শুরু করে। ভোরের আলো ফুটতেই তারা ঘাটে পৌঁছে যায়। সেই দিনের পর এই পরিবারটা কয়েকজন সদস্য এত বেশি অসুস্থ হয় যে তারা বেশ কয়েকদিন অসুস্থ হয়ে পড়েছিল। আর সেই মাঝি কি হয়েছিল তার? শোনা যায় সেই মাঝি নাকি আর কোনোদিন রাতের বেলায় ওই নদীতে ট্রলার চালায়নি, কারণ তার দাবি ছিল সেদিন তারা নদীতে একা ছিল না। গেল বছর খানেক আগের ঘটনা। একজন তো পরিচিত ভাইয়ের মাধ্যমে একজন মহিলার একটা সমস্যার ব্যাপারে জানতে পারি। ওনার নাম আয়েশা সিদ্দিকা। মহিলা আমাকে বলেছিলেন তার ফ্ল্যাটের সমস্যা। যেহেতু ফ্ল্যাটের সমস্যা, তাই আমি গিয়েছিলাম তার ফ্ল্যাটে। আমি লিফটে চড়ি না, কারণ লিফট আমার কাছে সবসময় ভোর্টেক্স, এবং ভোর্টেক্সের মতো হয়, যেন ঘুরতে ঘুরতে আমাকে ফেলে দিবে উপর থেকে, এমন অনুভূতি আসে আমার। এটা আমার সমস্যা। এছাড়া লিফট নিয়ে কাজের সময় অনেক অভিজ্ঞতা আমার আছে, আর লিফটের সামনে দাঁড়ানোর পর মনে হলো লিফটটা আমাকে দেখছে, যার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠি আমি। ওই ফ্ল্যাটের গেটের সামনেই ওই লিফটটা, বড় লম্বা করিডোর, দুই পাশে 4টা করে 8টা ফ্ল্যাট প্রতি ফ্লোরে। লিফটটা আমাকে দেখছিল, এমন লাগছিল বারবার। আমি ভদ্র মহিলার ফ্ল্যাটে ঢুকতে গরম একটা বাতাস আর আমার নাকে মুখে এসে লাগতে লাগে, সেই সাথে ঘাড় ব্যথা করতে শুরু করে। বুঝতে বাকি নেই এখানে সমস্যাটা গাঢ় সমস্যা। আমার সামনে ভদ্র মহিলার স্বামী বসলেন। ভদ্রলোককে কেমন যেন আনইজি লাগছিল আমার কাছে, মনে হচ্ছিল উনি শান্তিতে বসতে পারছেন না। আর আমি ওনার পিঠের ডান দিকের কাঁধে এক মুহূর্তের জন্য 2টা আঙ্গুল দেখলাম। এটা দেখে আমি ওনার দিকে তাকাই। তিনি কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু কেন বলছিলেন না। এমন সময় আমার মাথা ভার হয়ে ব্ল্যাক আউটের মতো হলো। তখন আমি কি যেন দেখলাম, একটা ছায়া ভাসছে সিলিংয়ের আশেপাশে, যে এই লোককে, তার স্ত্রীকে, তার সন্তানদেরকে ক্রাশ করে নিচ্ছিল নিজের কবজায়। আমি দেখলাম ভেসে ভেসে সেই ছায়াটা আমার উপর এসে ধুম করে কিছু একটা ফেলে দেয়, আর সেই সময় আমার ঘোরটা কেটে যায়। আর আমার ঘোর কেটে যাওয়ার সময় আমি একটা শব্দ পেয়েছিলাম, সাথে কিছু জোর গলার শব্দ পেয়েছিলাম, শব্দ শুনছিলাম। সেন্স ঠিক হবার সাথে সাথে আমি দেখলাম চায়ের টেবিলের উপর একটা ছাগলের বাচ্চার মাথা পড়ে আছে, যা আকারে টেনিস বলের চেয়ে একটু ছোট। এদিকে তাকিয়ে দেখলাম ভদ্রমহিলা মুখে কাপড় চেপে কাঁদছেন, আর লোকটাও ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পেরে মাথাটা তুলে বাইরে রেখে আসি, কিন্তু মাথা তুলে বাইরে আসার সময় আমি একটা জায়গা দেখতে পেলাম কল্পনার মতো করে। 2টা গাছের মাঝে একটা ছোট্ট ঢিবি, একটা ছোট্ট গর্ত করা, আর সেই গর্ত থেকে গায়ে কাটা দেওয়ার মতো চিৎকার শব্দ আসছে। এই ছাগলের বাচ্চাটা মাথাটা যখন আমি রেখে আসছিলাম, আমার এমন লাগছিল যেন হাঁটতে পারছি না, যেন আমি সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করছি কিন্তু পারছি না। নাক দিয়ে পানি চলে আসলো এবং চোখ দিয়ে পানি চলে আসলো। নিজেকে গুছিয়ে আমি তাদের ফ্ল্যাটে প্রবেশ করি। সবার আগে একটা কথা বলি, তাদের এই আবাসিক ভবনটা নাম করা, আর আশপাশের মানুষ জানলে সমস্যা হবে, তাই তারা তাদের কান্না, জ্বালা, যন্ত্রণা লুকিয়ে রাখতেন 4 দেয়ালের ভেতর। তাদের সাথে কত কিছু হচ্ছিল, কিন্তু তা পাশের দেয়ালের ওপারে থাকা প্রতিবেশীরাও জানতেন না। এটাই এই শহরের এখনকার বৈশিষ্ট্য। অনেকে প্রশ্ন করে না, কই এসব তো শুনিনি। তাদের বলি তার কষ্টের কথা আপনাকে শুনিয়ে বিনিময়ে অবিশ্বাস আর হাসির খোরাকে তারা চায় না।
ব্যথা না পেলে সেই ব্যথার মর্ম বুঝবেন না আপনারা। আমি ফ্ল্যাটে বসার পর মহিলার কান্না দেখে কি করব বুঝতে পারছিলাম না। উনি কাঁদতে, ভদ্রলোক নিজেও যেন অসহায় যা হচ্ছে তা নিয়ে। তাও কোনোভাবে আমাকে বলছিলেন কিছু কথা তারা। আয়েশা একজন ডাক্তার আর তার স্বামী একজন ব্যবসায়ী। তারা ঘুরতে গিয়েছিল গ্রামের বাড়ি। তাদের গ্রামের বাড়িটা বেশ বড় সড়ো এলাকা জুড়ে, উত্তরবঙ্গের দিকে। গ্রামের ছুটি কাটানোর সময় একদিন সন্ধ্যার দিকে ওনার ছেলেটাকে আমরা খুঁজে পাচ্ছিলেন না, যার বয়স 10 বছর হবে। পানিতে পড়ে যাওয়ার ভয় ছিল, তাই সবাই খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোনো রকমের খোঁজ মিলছিল না ছেলেটা। আতঙ্ক ধরে ফেলেছিল সবাই, কে জানি আগমনী খারাপ সংবাদের। ছেলেটার নানি সেদিন রাতে ছুটে যান তার বৃদ্ধ মামার কাছে আয়েশাকে সাথে নিয়ে, যার বয়স 80-র বেশি। ছেলেটার নানি তার মামার কাছে যাবার পর তার মা বলল, তুই ভাবিস না, বেঁচে আছে তোর নাতি। আমি বুঝতে পারছি, তুই দাঁড়া, আমি একটু কথা বলে আসি বলেই তিনি তার লাঠিটি হাতে নিয়ে নেন আর হেঁটে তার বাসার পেছনের জঙ্গলের ভেতরে একটা ডোবার কাছে যান। আশা আমাকে বলছিলেন যে তার নানা মানে তার মায়ের মামা উনি পারদর্শী ছিলেন এসব কাজে। আর ওই ডোবার কাছে কিছু পিতাস থাকতো যারা আয়েশাকে নানাকে খোঁজ খবর দিত। আর আয়েশার নানা ওদেরকে হিসাবে পালতো, যেটা দিয়ে সেদিন আয়েশা শুনেছিলেন তার সেই নানা সেই ঝোপ ঝাড়খেরা ডোবার পাশে যে প্রথমে লাঠিটা দিয়ে ঝোপে একটা বাড়ি মারে, এরপর জিজ্ঞেস করে, ওই কতুমিয়া বাইরে আসো। আয়েশা কান্নাকাটি করছিলেন, কিন্তু তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, শুন, মামা বলছে তো বাবু, ঠিক আছে, তুই কাঁদিস না, দাঁড়া মামা আসুক। এর ভেতরে আয়েশা শুনতে পান তার নানাকে বলতে, দেখো তো আমার নাতিনের ছেলেটা কই। কয়েক সেকেন্ড পর বলে, এটা কি বললা কতুমিয়া, তুমি দেখছো তো ঠিকভাবে? এরপর আয়েশার সেই নানা এসে বলেন, সর্বনাশ হয়েছে, চল আমার সাথে। এরপর তিনি কয়েকজনকে ডাক দেন। তিনি বলতে থাকেন, নাগের ভিটায় আমার নাতিনের ছেলেটাকে রাখছে, চল তাড়াতাড়ি, নিলে দেরি হয়ে যাবে। আয়েশা কিছু বুঝতে পারেনি কি বলছে তারা নানা, যে তারা সবাই মিলে যান সেখানে, প্রায় অনেক দূর এগিয়ে যান আর সেই নাগের ভিটায় পৌঁছে যান। লম্বা লম্বা 40-50 বছর বয়সী অনেকগুলো গাছ দিয়ে ঘেরা মাটির এক আধ ভাঙা বাড়ি। আর সেই ভিটা থেকে নাকি কণ্ঠে বিশ্রীভাবে কথা বলার শব্দ ভেসে আসছে, নাকি কণ্ঠে। ভিটার সামনে শুয়ে আছে আয়েশার ছেলে। আয়েশার সেই নানা বলে দেন আয়েশা বা কেউ যেন সামনে না আসে, কিন্তু তা না মেনে ছেলের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করলে আয়েশার সেই নানা লাঠি দিয়ে একটা বাড়ি মারে আয়েশাকে আর বকা দিয়ে বলে সেখান থেকে সরে যেতে। এত কিছুর মধ্যে সেই ভিটা থেকে ভেসে আসে নাকি কণ্ঠে, মানে নাক দিয়ে কণ্ঠে একটা কথা, কে বাইরে, জানিস না এটা আমার ভিটা? পৈশাচিকতা মেশানো কণ্ঠটা শুনে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সেই নানা বলেন, নাগের মা, আমার নাতিন বাবু তোমার কাছে, তুমি দিয়ে দাও ওকে, আমি চলে যাবো কে নিয়ে। ভিতর থেকে বলে, তোরে কে বলছে? কতুমিয়া, কতুর এত বড় সাহস আমার নাম নিয়ে কথা বলে? এখান থেকে যা, পাবি না আমার খোরাক, ভাগ এখান থেকে, মিলে পস্তাবি তুই। আয়েশার নানা বলেন, নাগের মা, আমার বয়স হয়েছে ঠিক, কিন্তু জোর কিন্তু হারায়নি, ভালোই বলে আমার নাতিন বাবুকে ফিরাইয়া দাও, মিলে আমিও নিতে জানি। তখন সেই ভিটায় এক চিৎকারের শব্দ হয়, তাতে থালা বাটি পড়ার শব্দ। আর সেই নাগের মা বলে, তোর এত বড় সাহস, কেটে ফেলে দিব তোর বংশের মাথাগুলো পেটে টিকতে। এরপর সেই নাগের মা সেখানে উপস্থিত দুজনের নাম নিয়ে বলে, চলে যা, তাইলে তোদের বংশ পেটেই নাশ করে দিব। শেষার নানা নাগের মাকে উদ্দেশ্য করে বলে, নাগের মা, তুমি কিন্তু ঠিক করলে না। তখন উত্তর আসে, বুড়া, কোমরের হাড্ডি ভাঙবো না তোর, কিন্তু তোকে আমি ঠিক এই কথাটুকুই মনে ছিল আয়েশা। সে দেখতে পায় তার সেই নানা লাঠি দিয়ে সেই ভিটায় অনেকগুলো বাড়ি মারতে থাকে, আর সেই ভিটা থেকে থালা বাটি হাঁড়ি পাতিল ছুঁড়ে মারার শব্দ আসতে থাকে, আর একটা পৈশাচিক শব্দ ভেসে আসছিল। 3-4 জন যে আয়েশার ছেলেটাকে তুলে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর আয়েশার নানা কিছু পরা পানি ছিটিয়ে লাঠি দিয়ে আলতো করে দুটা বাড়ি দিয়ে ওকে ডাকলে ওর হুঁশ ফিরে আসে। আর তখনই ওর নানা বলে, ওকে রাখা যাবে না, নাগের মায়ের ছায়া ওর উপর, আজ ভোরের মধ্যেই চলে যাও এখান থেকে, তোমাদের থাকা লাগবে না। তখন আয়েশার মা বলে, ওরা কেমনে যাবে হুট করে, নাতিনটার অবস্থাটা ভালো না, আমার নাতিটা ঠিক হোক, তারপর ঠিক হলে তারপরে যাবে। তখন লাঠি দিয়ে টেবিল একটা বাড়ি মেরে সেই নানা বলেন, বেশি বুঝো আমার থেকে, বের হয়ে যাও এখান থেকে, এই নাতির যান বাঁচাতে চাইলে বের হয়ে যাও, আর কোনোদিন এখানে আসবে না তোমরা। কে যেন কিছু বলতে চাইলো, তখন সেই নানা বলেন, আমি তোমাদের অনুরোধ করি নাই, হুকুম দিছি, তোমাদের সাথে আমিও যাব অমুক এলাকা পর্যন্ত। উপায় না দেখেই সেই রাতে ভোর 4টার দিকে তারা বের হন। হাতে 2 জন ছিলেন। তারা ঘর থেকে বের হয়ে রাস্তায় উঠে দাঁড়াতেই দেখতে পান কিছু দূরেই একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে 10 ফুটের উপর লম্বা একটা অবয়ব। মহিলাদের মতো শাড়ি পরা তো বোঝা যাচ্ছিল। ভয় পেয়ে আয়েশা কেঁদে দিল। আয়েশার সেই নানা তাদের ধমক দিয়ে গাড়ির ভেতর বসতে বললেন, আর সেই তাল গাছের দিকে যে লাঠি দিয়ে 3টা বাড়ি মারেন। এরপর তিনি সেই নির্দিষ্ট এলাকা পর্যন্ত এসে গাড়ি থেকে নেমে যান।
আর আয়েশারা ঢাকায় ফিরে আসে। এই ঘটনা আয়েশার নাড়িয়ে দিয়েছিল, কারণ সে কখনো এমন কিছু আগে দেখেনি। আর তাই সে ঢাকায় এসে পুরো ব্যাপারটাকে ইগনোর করে যান। এমনকি তার ছেলে তাকে সেই ব্যাপারে কিছু বলতে গেলে তিনি তা ইগনোর করে দিতেন, শুনতেন না। কয়েকদিন তাদের ভালোভাবেই কেটে গেল, বেশ কিছুদিন কোনো সমস্যা ছিল না। কিন্তু একদিন রাতে আয়েশা একটা স্বপ্ন দেখে, তার সেই নানা হাতে শেকল নিয়ে সেই শেকল নিজের মাথায় ঢুকছেন, আর তার পেছনে সেই 9-10 ফিট লম্বা অবয়বটা দাঁড়িয়ে আছে, একটা হাত আর ঘাড়ে রেখে। তার সেই নানা তাকে ডাকছে। আয়েশা টের পাচ্ছিল তার সেই নানার বুকের ভেতর তীব্র যন্ত্রণা। 2বার ঝাঁকি দিয়ে উঠল তার শরীর, আর তার নানা পড়ে গেলেন নিচে। তখন সেই অবয়ব সেই নানা বুকে একটা পা রেখে দাঁড়ায়। সেই অবয়বটা নানার বুকে পা রেখে দাঁড়ায়। সেই পাটা সাদা কিন্তু শুকনো মলিন একটা লম্বা পা। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। সেদিন সকালে আয়েশার মা ফোন দিয়ে বলে সেই নানা মারা গেছেন। আয়েশার নানি বলেন সেদিন সন্ধ্যার পর থেকে নানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নানার ঘরে তার লাঠিটা কয়েক টুকরো অবস্থায় পাওয়া যায়, আর সেই ঝোপঝাড়ের ভেতরে থাকা ডোবা থেকে দাপটানোর শব্দ আসছিল। সেই ডোবাতে হাঁটু সমান পানিও নেই, কিন্তু সেখানে লাইট মেরে দেখতে পাওয়া যায় একটা বড় আকারের মাছ কাতরাচ্ছে, আর ডোবার পানি রক্তে লাল হয়ে গেছে। আর সেই মাছের ঘাড়ে সেই নানার ব্যবহার করা লাঠির একটা টুকরা গেঁথে দেওয়া। এদিকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে সেখানে যে আয়েশার মা দেখতে পান শেকল দিয়ে নিজের শরীরে আঘাত করছেন আয়েশার নানা। তার মুখ দিয়ে ফেনা পড়ছিল, আর অবিশ্বাস্য রকমের হাসি তার মুখে ছিল। কেউ তার কাছে যেতে পারছিল না। আয়েশার নানা, যিনি আয়েশার ছেলেকে নাগের মায়ের হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন, সেই নানা সবার সামনে মারা যান। তিনি পড়ে যাওয়ার আগ মুহূর্তে তার পিঠে সজোরে কিল মারার শব্দ হয়, তিনি পড়ে যান। আয়েশার সেই নানা মারা যান। তাদের এলাকার গ্রাম্য ডাক্তার পরীক্ষা করে দেখেন আর নেই তিনি। আয়েশা, যিনি শুনছিলেন তার এই নানার কথা, তিনি ভ্রুক্ষেপ করেন এই স্বার্থপরের মতো। আর এই স্বার্থপরতা তাকে ভীষণ যন্ত্রণা দিতে হচ্ছিল, যা আমার হিসেবে তার প্রাপ্য ছিল। সে শহুরে মানুষ, তাতে আমার জাহিদের কিছু আসে যায় না। তার নানা তার ছেলেকে বাঁচিয়ে এনেছিল ত্রাসের মুখ থেকে আল্লাহর রহমতে, আর সে কিনা তার মৃত্যুতে একটু ব্যথিত হয়নি। এমনকি আগমনী বিপদের ব্যাপারে ভাবেওনি কখনো তিনি। তখনই সাবধান হলে আজ আমাকে এখানে আসতে হতো না। সেদিন মাগরিবের পর তার ছেলেটা পড়াশোনা করছিল তার ঘরে। ছেলেটার ঘরে থাকা বিছানার নিচ থেকে একটা হাসির শব্দ আসে। ছেলে শুনে আটকে উঠে বের হয়ে আসে। সেদিন বাসায় ছেলেটার বাবা ছিল। ছেলে তার বাবার কাছে যে বলার পর তার বাবা ছেলেটাকে বুঝ দেওয়ার জন্য যে সে ভুল শুনেছে, তাই ছেলেকে নিয়ে তার রুমে যায়। রুমে যে দেখতে পান লাল কোনো কিছু দিয়ে একটা 4 কোণার পেন্টাগ্রাম আঁকা, যার মধ্যে 2টা চোখ আঁকা, যেন চোখগুলো দেখছে তাদের এমন ভাবে আঁকা। আর তখনই ছেলেটার বিছানার চাদরে একটা টানে সিলিংয়ে উঠে যায়, আর যার মধ্যে একটা অবয়ব ছেলেটার বাবা দেখে ফেলেন তখন। এদিকে ছেলেটা ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন তিনি, আর তার স্ত্রীকে ফোন দেন। তার স্ত্রী তার বড় মেয়েকে নিয়ে ফেরার আগ পর্যন্ত ভদ্রলোক বাইরেই ছিলেন তার ছেলেকে নিয়ে। তারা 2জন আত্মীয়কে নিয়ে বাসায় ঢুকে দেখতে পান সব ঠিকঠাক আছে। আর তাদের সেই 2জন আত্মীয় বলে দেন যে তারা তাড়াতাড়ি হুজুর আনো, নানা মারা গেছেন। এখন তোমার এই ছেলের উপর তো নজর আছেই, তোমরা দ্রুত হুজুর আনাও, যারা বুঝে এগুলো। সেই রাতেই একজন হুজুর আনা হয়, আর সেই হুজুর নাকি এসে তাদের ফ্ল্যাট বন্ধ করে দিয়ে যান। আতঙ্ক থাকায় সেই রাতে তারা সবাই এক রুমে ঘুমাতে যান। রাতের বেলা আয়েশা স্বপ্নে দেখতে পান তার সেই নানা খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে তাদের ঘরে প্রবেশ করে। তিনি হেঁটে হেঁটে দরজাগুলোতে একটা করে লাঠির বাড়ি দিচ্ছিলেন আর পুঁথু মারছিলেন। নানাকে আয়েশা দেখলেন তাদের ঘরে ঢুকতে, আর ঘরে ঢুকে আয়েশার নানা তাদের বিছানায় দাঁড়ান। আর আয়েশার 2 ছেলে মেয়ের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে যান, আর বলতে থাকেন, আমার জিনিস আমাকে দিবি না, নিয়ে আসবি, যেটা আমার না সেটা যেটা আমার না সেটা আমি তোকে হতেও দিব না বলে তার নানা লাঠি দিয়ে 2 সন্তানের মাথায় বাড়ি মারতে লাগলেন। আয়েশার ঘুম ভেঙে যায়, আর তিনি উঠে বসেই দেখতে পান তার নানা তার ছেলের বুকের উপর বসে আছেন বস্ত্রহীন অবস্থায়, হাঁটু ভাঁজ করে বুকের কাছে রেখে, আর তার শরীরের নিচের অংশগুলো থেকে পানি ঝরছে। আয়েশা এটা থেকে ফেইন্ট হয়ে যান। সকালবেলা বিয়েতে ঘুম ভেঙে যায় তার। ঘুম থেকে উঠে আয়েশা তার মাকে কথাগুলো বলেন। আয়েশার মা দ্রুত কাউকে নিয়ে আসবেন বলে যান। সেদিন রাতে আয়েশা শোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন জানালা ভেঙে একটা ছাগলের মাথা এসে পড়ে তার বিছানার উপর। আর সেই মাথাটা বিছানায় পড়তেই লাফাতে শুরু করে টিকটিকির মতো। আয়েশা ঘর থেকে বেরোতে যাবেন, ঠিক সেই সময় দেখতে পায় দরজার বাইরে যাওয়ার পর আটকে রেখেছেন একজন দাঁড়িয়ে আছে। বুক পর্যন্ত দেখা যাচ্ছিল। আয়েশা বুঝে ওঠার আগে দেখতে পান মাথা ঝুঁকে সেই এন্টিটিটা তার ঘরে ঢুকে একটা মুচকি হাসি দিয়ে আয়েশাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আয়েশা ভয়ের কারণে কিছু মনে রাখতে পারেন। পানি ছিটিয়ে আয়েশার হুঁশ আনেন তার স্বামী। রাত তখন 2টা বেজে গেছে। আয়েশা সবকিছু বলে এই বাসা থেকে বের হয়ে যেতে চাইছিল, কিন্তু অনেক রাত হওয়ায় তার স্বামী তাকে বুঝায় যে ভোর হলেই তারা চলে যাবেন। রাতে ভয়ের কারণে ঘুমাতে পারছিলেন না আয়েশা। একসময় তার ঘুম ভেঙে যায়।
ঘুম ভেঙে গেলে তিনি তার সেই নানাকে দেখতে পান। সেই নানা তার সামনে বসে আছেন বস্ত্রহীন অবস্থায়। তার নানা তার 2 হাত দিয়ে দেখিয়ে বলেন, দেখ তোর জন্য আমার 2টা পচে যাওয়া হাত এনেছি, বলেই হাতগুলো ছুঁড়ে মারেন আয়শার দিকে। আয়শা ভোরকে যে চিৎকার দিতে শুরু করে। আলো জ্বালিয়ে দেখতে পাওয়া যায় আসলে 2টা হাত নয়, সেগুলো ছিল পচা 2টা পা কুকুরের। আর সেই সময় তাদের ঘরের চেয়ার টেবিল নড়াচড়া করতে শুরু করে, আর দেয়াল থেকে শব্দ আসতে শুরু করে। কোনো মতে সেই রাতে তারা বাড়ি থেকে বের হয়ে চলে যান। প্রায় 15 দিন তারা ফেরেননি। এর মধ্যে একজন আলেমকে নিয়ে আসেন আয়শার মা। রাতের দিকে ওনার কোরআন খতম দেওয়া হয় আর ফ্ল্যাটে পরা পানি দিয়ে পরিষ্কার করা হয়। এরপর বন্ধ করে দেওয়া হয়। আয়শারা বাড়ি ফিরে আসেন। 1 মাস কোনো সমস্যা ছিল না, আর কোনো সমস্যা ছিল না। এরপর একদিন রাতে কাঁচ ভাঙার শব্দে ঘুম ভাঙে আয়শার স্বামীর। তিনি উঠে দেখতে পান তার ছেলে ভাঙা কাঁচ নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। ছেলে তাকে বলে, নাগের মা আমাকে বলেছে তোমার আর মাম্মির গলা কেটে দিতে, তাহলে তোমরা নাকি আর পাগলামি করবে না। আয়শার স্বামী সেখান থেকে সাবধানে সরে যায় আয়শাকে ডেকে তোলে। নাকি কাঁদুনি স্বভাবের এই মহিলা এটা দেখে ভয়ে কাঁদতে শুরু করে দেয়। এদিকে কোনোভাবে ছেলের কাছ থেকে কাঁচের টুকরা সরিয়ে নিজের হাতে যখন নিয়েছেন, তখন মেয়ের ঘর থেকে বাবা বলে ডাকার শব্দ পান। মেয়ের ঘরের দিকে ছুটে যেয়ে তিনি দেখতে পান মেয়েটা উপর হয়ে আছে আর একটা ছায়া মেয়েটার পিঠের উপর লাফাচ্ছে। কোনোভাবে মেয়েকে তিনি সেখান থেকে সরিয়ে নেওয়ার পর দেখতে পান ডাইনিং রুম থেকে ডাক ভেসে আসছে, আয়েশা এদিকে আয় তো মা। আয়েশার মায়ের কণ্ঠে এই ডাক ভেসে আসছিল। আর নিজেদের একটা ঘরে বন্দি করে ফেলে তারা। আর আত্মীয়দের জানায় তাদের সমস্যার কথা। সেদিন থেকে এই অবস্থায় চলছে প্রায় 8-9 মাস। পশু পাখির মাথা ছুঁড়ে মারত, বিশ্রী সব স্বপ্ন দেখাতো। অনেকে অনেক কাজ করেছিলেন কিন্তু সমাধান হচ্ছিল না। আর তারা ভালো বা অভিজ্ঞ কারোর কাছে যেতে পারেনি, কারণ প্রতিবার যাবার প্ল্যান করলে পথে আসতো সেই বাধা। আয়েশা সিদ্দিকার এই কাঁদুনে স্বভাবটা আমার মাথা ভনভন করা অবস্থাও রাগিয়ে দিয়েছিল। ভাবছিলাম সে ডাক্তার হলো কিভাবে যদি এতই ভয় পায়। আমি তাদের নাম ঠিকানা নেই। বেরিয়ে আসার সময় আয়েশা আমাকে বলেন, আমি খালি নানুকে দেখি, নানু খালি ভয় দেখায় আমাদের। আমি বলি, সেটা আপনার নানু না, নানুর উত্তর এগুলা করে। আর কান্নাকাটি থামান, আপনার এই স্বভাবের কারণে অতি সাধারণ একটা জিনিস এত কঠিন হয়ে চেপে বসেছে। ভয় পান দেখেই তো আপনাদের দেখে ভয় দেখে মজা পায়। তখন আয়েশার স্বামী বলে, ভাই ওর নানু তো মারা গিয়েছিল, সেটা কি ভাই তাহলে? নাগের মা কি জিনিস আমরা জানি না, কিন্তু আমার শাশুড়ি বলেছিলেন নাগের মা নামের যে ভিটায় একটা বুড়ি থাকতো, যে তাবিজটনা করতো। অনেকদিন ধরে কেউ তার খোঁজ পাচ্ছিল না। পরে একদিন কিছু লোক মনের মধ্যে দিয়ে আসার সময় ওই ভিটার পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পায়। পরে দেখে একটা লাশ পচে গলে পড়ে আছে, তাও সেই 98 সালের কথা। এরপর থেকে যারা মাঝে মাঝে ওই জঙ্গল দিয়ে ঘোরাফেরা করতো তারা বুড়িকে দেখতো, কিন্তু অনেক লম্বা আকার নাকি ছিল তার। আর তার ভিটায় রাতের বেলা আগুন জ্বলতো। অনেকের ছেলে মেয়েকে নাকি সেই বুড়ি ধরতো, আর ওই নানাই ছাড়াতো সব সময়। আমি বলি, সমস্যা নেই, আমি খোঁজ নিয়ে দেখি কিছু জানতে পারি কিনা। এটা বলে বের হয়ে আসার সময় এক মুহূর্তের জন্য মনে হলো আমি সেই বুড়িকে দেখেছি জানালা দিয়ে উকি দিতে। জানালাটা ছিল আয়েশার ছেলের ঘরের জানালার, যা ডাইনিং স্পেসে বসে স্পষ্ট দেখা যেত। কিন্তু পরে ঘুরে তাকিয়ে আর কাউকে দেখিনি। তো আমি একাই তাদের ফ্ল্যাট থেকে বের হই আর আয়েশার স্বামীকে বলি, আমাকে এগিয়ে দিতে হবে না। আমি সেই লিফটের সামনে দিয়ে সিঁড়ির দিকে যাচ্ছিলাম। আমি লিফটটাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় লিফটের ডোরটা খুলে যায়। খুলে যাওয়ার সময় মনে হলো লিফটটাই আমাকে ডাকছে। আমি পেছনে ঘুরে ঘাড় ফাঁকা করে একটু দূরত্ব বজায় রেখে তাকাই লিফটের দিকে। লিফট ফাঁকা। দরজা বন্ধ হতে যাবে ঠিক সেই সময় আমি দেখলাম কালো কাপড় দিয়ে ওড়নার মতো করে মাথা দিয়ে পরা এন্টিটিটাকে। এই এন্টিটিকে আমি কয়েকদিন ধরে দেখছিলাম আমার পিছু পিছু চলতে। এটা দেখতে দেখতে লিফটের গেট লেগে যায়, আর আমি গেট হাতের তালু দিয়ে একটা শব্দ করি, সাথে সাথে লিফট খুলে যায়। এটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল এন্টিটিটার কাছে যাওয়া, কিন্তু লিফটটা খালি। আমিও ঢুকে যাই আর হাতে রিং করে ফেলি। লিফট নিচে নামছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি বাতাসে ভেসে আছি, আর লিফটের গ্লাসের দেয়ালগুলো আমার দিকেই তাকিয়ে আছে। ঠকঠক করে গ্লাসে একটা টোকা দেওয়ার শব্দ হয়। সেটা শুনে সেদিকে তাকানোর পর আমি ভারসাম্যহীন হয়ে পড়ি। আর তখনই লিফটটা খুলে যায় গ্রাউন্ড ফ্লোরের উপরের ফ্লোরে। আমি তাড়াহুড়া করে বের হয়ে আসি। তখনও নিজের কাছে ভারসাম্যহীন লাগছিল। লিফটটা বন্ধ হওয়ার সময় আমি আবার সেই এন্টিটিকে দেখলাম। এবার একটু ঝুঁকে আমার দিকে তাকিয়েছিল, আর সেভাবেই লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আমি নিচে নেমে আসি আর বাসায় ফিরে আসি। আমি সাহেবকে রাতে বলি আয়েশাদের কথা, নাগের মায়ের কথা, আর আয়েশার নানার কথা। উনি আমাকে অপেক্ষা করতে বলে চলে যাবার সময় আমি ওনাকে ডাকি আবার। আমি ওনাকে বলি, কয়েকদিন ধরে আমি দেখেছি আমাকে কেউ নজরে রাখে, কিছু কি জানেন? উনি আমাকে বলেন, কি দেখো তুমি? আমি ওনাকে বলি, কালো কাপড় দিয়ে মাথা ঢাকা, চোখ মুখ কালো কাপড়ে বাঁধা। তখন তিনি আমাকে বলেন, দেখি, খোঁজ নিয়ে দেখি। আমি ওনাকে বলি লিফটের কথা। তখন তিনি আমাকে বলেন, লিমিট অতিক্রম করার ভুল বারবার করো, এগুলো করবে না। আমাদের মনে হয় না সে ক্ষতি করার জন্য বিপজ্জনক কেউ।
এমন হতে পারে সে কথা বলতে চায়, না জেনে না বুঝে যেখানে সেখানে তেরামি করলে কি হয় তুমি জানো। আমাদের মনে হয় সে তোমাকে কিছু বলতে চায়, শুনে দেখার চেষ্টা করো এর পরের বার, আর আমরা কিছু জানলে তোমাকে জানাবো। ভোরের রাতের দিকে আমির সাহেব আসেন, আর তিনি আমাকে বলেন, মন দিয়ে শোনো, নাগের মা বলতে কোনো মানুষ নেই, সেটা একটা বজ্জাত এন্টিটি যার উপাসনা করতো সেই পিঠায় যে মহিলা থাকতো সে। এখন এই বজ্জাতের কবজায় আছে সেই জমিনে। সেই এলাকার লোক তো ওইদিকে যায় না, কিন্তু তকদিরের লেখনী ছিল দেখে আয়শার ছেলেটা সেদিকে গিয়েছিল, আর এই বজ্জাত সেই সুযোগে চেপে বসে গিয়েছিল বাচ্চাটার উপর, যার কথা আমাকে বললে আয়শা নানা। সে আগে পরে কয়েকবার ছাড়িয়েছিল এই বজ্জাতকে অনেক বাচ্চাদের উপর থেকে, তাই আগের রাগ তো ছিলই। সেদিন লাঠি দিয়ে ভিটার মাটিতে বাড়ি দেবার কারণে চরমভাবে ক্ষিপ্ত হয়েছিল এই বজ্জাত, তাই সে সুযোগ খুঁজছিল। এই যে আমাদের বললে একটা ঝোপঝাড়ে ঘেরা ডোবার কথা, সেখানে কিছু পিশাচ ছিল যাদের আয়শা নানা পালতো, তারাই জানিয়েছিল আয়শার ছেলে কোথায় আছে, তাই সেই পিশাচদেরও সে মেরে ফেলে। আগে এসে আয়শা নানার 2 হাত ছিঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তা করতে না পারে লাঠিগুলো ভেঙে ফেলে। এরপর পিশাচগুলোকে মেরে তার ওই বৃদ্ধ লোককে নিজের কবজায় নিয়ে লোকটাকে মেরে ফেলে। এরপর এই লোকের কবর থেকে কাফনের কাপড় ছিঁড়ে তা দিয়ে জাদু করে এখন আয়শাদের কাছে পৌঁছে গেছে। সেই ভিটায় যেতে হবে, আর এই বজ্জাতের শয়তানি থামাতে হবে। ভিটার বাইরে ছোট জায়গায় একটা 2 ইঞ্চি পরিমাণ গর্ত আছে, সেটা খুঁড়ে কাপড় বের করার উপরে তার জায়গা মতো ফিরিয়ে দিতে হবে পরিষ্কার করে, আর ভিটাটা নষ্ট করতে হবে। বজ্জাতকে কবজা করতে গেলে এই প্রসিডিউরে যেতে হবে, সে ঘুরে ফিরে মানুষের ক্ষতি করবেই। আর ভিটার সামনের জায়গায় তাবিজ আছে কিছু, যা কিন্তু জ্বলন্ত কয়লা দিয়ে ঘেরা, সেগুলোকেও তুলে ফেলতে হবে। পরে আমি আয়শাদের বলি আমাকে সেই ভিটায় নিয়ে যেতে হবে, কিন্তু আয়শার মতো বদ্ধ উন্মাদ আর ভীত লোক আমি কখনোই দেখিনি। সে উল্টো বলছিল সেখানে না যে আমি যা পারি তাই যেন করি। পরে আয়শার নানি আমাকে নিতে আসেন, আর এক বৃহস্পতিবার বিকেলে আমি আয়শার নানির সাথে তাদের সেই বাড়িতে পৌঁছাই যাই। আমি গাড়ি থেকে নামার পর আগে একজনের সহায়তা নিয়ে সেই ভিটাটা দূর থেকে দেখে নিয়ে একবার, এরপর সন্ধ্যার অপেক্ষা করতে থাকি আর আমির সাহেবের জন্য। মাগরিবের পর আমির সাহেব আসেন, আর তিনি আমাকে ওই ভিটার কাছ থেকে একটা নির্দিষ্ট মাপের 4টা জায়গায় ব্যাপারে ভালো করে বুঝিয়ে দেন। সেখানে কিছু চাদ্য বস্তু ছিল। তিনি আমাকে এটাও বলেন ওই ভিটির মাঝে ছোট একটা জায়গা আছে, সেখানে একটা গর্ত আছে, সেখান থেকে কাপড়টা বের করতে হবে, আর সেই ভিটি নষ্ট করে দিতে হবে, সেটাও আমাকে বলেন। একটা পুকুরে কিছু জাদু বস্তু আছে, তা সংগ্রহ করতে তিনি চলে যান। আমি হাতের রিং পরে প্রথম জায়গায় যাই। এটা কাঁটাওয়ালা ঝোপঝাড় ছিল, আর আমাকে আমির সাহেব বলেছিলেন যে ঝোপের ভেতরে কোনো না কোনো পাতলা ডালে জাদু বস্তুটা তুমি পেয়ে যাবে। আমি সেটা পেয়ে যাই, আর ওনার কথা মতো আগুনে পুড়িয়ে দিই। আগুনে দিতে সেই জঙ্গল থেকে শিয়ালের কান্না ভেসে আসতে শুরু করে। এভাবে আমি 3টা সব মিলিয়ে জাদু বস্তু নষ্ট করে 4থাটার দিকে আগাবো, তখন সেই পৈশাচিক সেই পিশাচ নাকি একটা কণ্ঠে আমাকে পেছন থেকে বলে, আর যাবি না, মেরে ফেলবো। আমি এটা শোনার পর গায়ে কাটা দিলেও আমি সেদিকে যাই যেখানে যাওয়ার কথা। পেছন থেকে নাকি কণ্ঠে অনেক কথা ভেসে আসছিল। আমি মাটির একটা ঢিবির ভেতর থেকে লাঠিটা দিয়ে খোঁচাতে শুরু করি। ঠিক তখন ধাম ধাম করে আমার পেছন থেকে বড় বড় ডাল দিয়ে বাড়ি মারার শব্দ পাচ্ছিলাম। আমি এবার জোরেই বলি, এত বেশি লাফালাফি করিস না, আমি আয়েশা না, আমি জাহিদ। তখন উত্তর আসে, ও তাই নাকি, তুই শিয়ানা বেশি। আমি ততক্ষণে সেই জাদু বস্তুতে আগুন লাগাতে যাব, ঠিক তখন আমি দেখতে পাই আমার থেকে 10-12 হাত দূরে দাঁড়িয়ে আছে সেই অবয়ব। 10 ফিট তো হবেই, শাড়িটা দুলছিল, আর আমার দিকে তার বড় হাতটা বাড়িয়ে দিয়ে আছে, আর বলছে, দে না দে। আমি বস্তুতে আগুন লাগানোর সাথে সাথে সে অবয়বের গায়ে আগুন লেগে যায়, আর আমি দেখেই সেই পিছন দিয়ে বাতাসে ভেসে মিলিয়ে গেল। বুকটা আমার ধরফর করছিল, ক্লান্তি ভর করে বসে। এর মানে আমি নার্ভাস হয়ে গেছি। আমির সাহেব কাছে নেই, এটাই কারণ। আমি কয়েক কদম এগিয়ে যাই ভিটার দিকে। গাঢ় অন্ধকার, কিন্তু আমি মোমের আলো দেখছিলাম। মনে হচ্ছিল কাছে যেয়ে দেখি না, মোম না, সলতে জ্বলছে। ভিটার সামনে মাটিতে খাঁজ কেটে গোল গোল অনেকগুলো পেন্টাগ্রাম আঁকা, আর ছোট্ট সেই গর্তটা সেখানে। আমি যে হাতে থাকা লাঠি গর্তে ঢুকে এদিক ওদিক করে ঘুরাতে থাকি, যাতে করে মাটি আলগা হয়ে যায়। বিশ্রী পটকা গন্ধ বেরোচ্ছিল সেখান থেকে। আশপাশ শান্ত। আমাকে আমির সাহেব বলেছিলেন 10 আঙ্গুল নিচেই সেই কাপড়ের টুকরাটা আছে। আমি আল্লাহর নাম নিয়ে হাত ঢুকিয়ে দিই, কিন্তু বেখেয়ালি ডান হাত না দিয়ে আমি বাম হাত ঢুকিয়ে দিই। আমি কাপড়টা নাগাল পাই, আমি কাপড়টা টান দেব, ঠিক সেই সময় কাপড়টাকে ভিতর থেকে এঁকে যেন টান দিল। আমার সাথে কাপড় নিয়ে টানাটানি হচ্ছিল। আমি শক্ত করে ধরে রেখেছিলাম, আমার আয়তুল কুরসি করছিলাম আর টানছিলাম, কিন্তু হুট করেই আমার পায়ে টান পড়ে, আর মাটির ভেতর থেকে এমন একটা অদৃশ্য ধাক্কা আসে যার কারণে আমি ছিটকে পড়ে যাই। পায়ে টান লাগার কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছিল আমার। আমি সোজা হতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম কাপড়টা নিয়ে গেছে,
তাই সেখানে আশা বাদ দিয়ে আমি কয়লা দিয়ে চেপে রাখা তাবিজগুলো সেখানে যাই। আর ক্লান্তি আর পায়ের ব্যথা দুই মিলিয়ে অসহ্য অবস্থায় কোনোভাবে ডালপালা সরিয়ে সেই তাবিজগুলো উদ্ধার করি। তাবিজগুলো মাটিতেই গোল করে রাখা ছিল, যার চারপাশে ছিল কয়লা, যা গরম অনুভব হচ্ছিল আমার কাছে। আমি তাবিজগুলো হাতে নিই আর তাকাতেই দেখি ভিটার ভিতর কিছু হচ্ছে। পায়ে টান লাগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলাম আমি। হাত তাবিজগুলো তখন গরম। ডান দিকে তাকাতেই আমার সেই এন্ট্রিটির দিকে চোখ পড়ল, কালো কাপড় দিয়ে মাথা ঢাকা ওনার মতো করে। আমি সেদিকে সময় না দিয়ে সেই ভিটার দিকে যাই। দরজার ফাঁক দিয়ে আমি মোমের আলো দেখতে পাচ্ছিলাম। আর একটু তাকাতেই আমি দেখতে পাই একটা গরুর বাছুরের মাথা সেখানে পড়ে আছে, যেটার উপরে পোকা কিলবিল করছে। অনেক পদের জিনিস সাজানো সেই মাথার চারপাশে। একটা ধাক্কা দিই জোরে, যার কারণে শুকনো পাতার মতো করে ভেঙে যায় সেই দরজা। আর ভেতরে তাকিয়ে দেখি এটা একটা পেন্টাগ্রাম। আমি স্পষ্ট টের পাই আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই নাগের মা। নাকি একটা কণ্ঠে বিশ্রী একটা শব্দ করে সে আমার উপরে এসে পড়ে, আর আমি পড়ে যাই সেই পেন্টাগ্রামের উপর। আর তখন আমি আবছা দেখছিলাম সেই নাগের মা দাঁড়িয়ে একটা পা আমার উপর দিতে যাচ্ছিল। সেই সময় আমি বেশে সজোরে কিছু দিয়ে একটা বাড়ি মারেন সেই এনটিটিকে। সে বাড়ি খেয়ে নাগের মা পালিয়ে যায় সেখান থেকে। আমির সাহেব আমাকে তুলে বের করে আনেন। আমি হাঁটতেই পারছিলাম না টানের কারণে। আমি তাকে বলি যে কাপড়টা ছুটে গিয়েছে, কাপড়টা নিতে পারিনি। উনি আমাকে বলে, থাক, এসব এখন দেবো না। এবং এটা বলে তিনি আমাকে নিয়ে আসেন ধীরে ধীরে আয়েশার নানিদের বাড়ির সামনে। এরপর আমি নিজেকে গুছিয়ে ওই জায়গাটা গুছিয়ে নিই। মাথা ব্যথা করছিল। আমি ঢাকায় জন্য রওনা হই। আর পথিমধ্যে আমির সাহেব আমাকে বলেন, যার কাপড় তার কাছে পৌঁছে গেছে, নাগের মাকে আমরা খুঁজছি, তাকে খুঁজে পেলেই বন্দি করে ফেলবো। তুমি ওদের জানিয়ে দাও, আল্লাহ যদি চান ইনশাল্লাহ আজকের পর থেকে নাগের মা নামক কোনো কিছু আর আয়েশার পরিবারকে ভোগাবে না।